আপনি খুবই এনার্জেটিক পারসন। মানে আমরা যারা আপনাকে চিনি, বিভিন্নভাবে চিনি, আমরা জানি যে আপনি খুব এনার্জেটিক এবং আপনি খুব ইন্সপায়ারিং। আমি কোন সেন্সে বলছি, আমি আপনাকে ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করি। আমি বেশ কিছু কর্পোরেট মানুষ এবং বেশ কিছু মিডিয়ার মানুষকে দেখছি যে আপনি যে বিভিন্ন সময় বিভিন্ন স্পিচ দেন বিভিন্ন জায়গায়, স্পিচটা শুনে এমন একজনকে বলতে শুনেছি যে সে চিন্তা করছিল সে দেশ থেকে চলে যাবে, এ দেশে থাকবে না। তো আমাকে একদিন বললো যে, আমি বলছি কিরে তুই গেলি না কেন? বলে যে ওই যে তোদের কামরুল ভাই আছেন একজন, ওনার একটা কথা শুনছি, উনি কিছু কথাবার্তা বলছে যে যে কোনো সম্ভাবনা আসলে শেষ হয়ে যায় না, এই ধরনের কোনো একটা স্পিচ শুনছে যে সম্ভাবনা আসলে শেষ হয়ে যায় না, সম্ভাবনাটাকে খুঁজে বের করে নিয়ে আসতে হয়। আমাকে পরে উনি শোনাইছে, সে আমার ফ্রেন্ড আর কি। শোনার পর সে কিন্তু এখন বাংলাদেশে খুব ভালো বিজনেস করতেছে। বাহ! তো এই যে আপনি জানেন না কিন্তু, না আমি জানি না, আসলেই জানি তো না। এই ব্যাপারটা মানে আপনার মধ্যে এই ধরনের একটা ব্যাপার আছে যেটাকে আমরা স্পিরিচুয়ালও বলতে পারি, বা বলতে পারি যে মানে বিল্ট-ইনও বলতে পারি, যে কীভাবে এটা আপনার মাঝখানে আসে বা আপনার কথাগুলো এইভাবে মানুষকে অনুপ্রেরণা দেয় কীভাবে? ভাইয়া, প্রথমত হচ্ছে যে লাইফ ইজ এ জার্নি, ইটস ডিফারেন্ট টাইপ অফ জার্নি। ধরেন আমি একেবারে গ্রাম থেকে উঠে আসা একজন মানুষ, মফস্বলে বড় হয়েছি, নেত্রকোনা শহরে আমার বাড়ি ছিল। তো ধরেন ওইখান থেকে আস্তে আস্তে ঢাকায় আসা, ঢাকাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা, এবং দি ওয়ে যে একটা জার্নিতে যে অনেক স্ট্রাগল থাকে, অনেক অনেক মানে প্রবলেম থাকে, সেইগুলিকে ওভারকাম করে আস্তে আস্তে এই জায়গায় আসা, আজকে আপনার সামনে বসে কথা বলছি আমি। তো আমার কাছে যেটা মনে হয় যে প্রতিটা জায়গায় প্রচণ্ড সম্ভাবনা আছে। হ্যাঁ, সম্ভাবনা আছে। আমি সম্ভাবনার কথাই মাঝে সাঝে আমার একটা পেজ আছে, ওইখানে লিখি। এবং আমার কাছে মনে হয় যে আমরা যারা সম্ভাবনাকে অ্যাচিভ করতে চাই, তাদের কারোর মেধার কোনো ঘাটতি নাই। হ্যাঁ, মেধা হচ্ছে একটা ইনগ্রিডিয়েন্ট আমার কাছে মনে হয়, এবং এই মেধাটাকে যদি আপনি এক্সিকিউট করতে চান তাহলে লেগে থাকার একটা ব্যাপার আছে। তো এই ডিফারেন্সটা হচ্ছে লেগে থাকা এবং এক্সিকিউশন, এবং ওইটা নিয়ে আমি মনে করি যে আই টক সামটাইমস অ্যাপার্ট ফ্রম মাই কর্পোরেট প্রফেশন, আমি কথা বলি। এবং এই যে সাকসেস অ্যান্ড নট টু বি সাকসেস, এই যে ডিফারেন্সটা, এটা কিন্তু খুব বেশি ডিফারেন্স না। ডিফারেন্সটা হচ্ছে একটা পর্যায়ে আমি ছেড়ে দিই, আর একটা পর্যায়ে আমি কন্টিনিউ করি। এবং সম্ভাবনাকে যদি কাজে লাগাইতে চাইলে কন্টিনিউশন ইজ এ প্রসেস, এবং এই কন্টিনিউশনের কথাগুলি বলি। আমার কাছে মনে হয় যে টু বি অনেস্ট, আমাদের দেশের ইয়ুথ যারা আছেন অথবা যারা মেধাবী যারা আছেন, তারা অসম্ভব সম্ভাবনাময়। ওয়ানলি থিং ইজ দ্যাট একটা সময় আমি ছেড়ে দিই। তো আমি নিজে যেহেতু কখনো ছাড়ি না, আমি যেহেতু লেগে থাকি, আমি লেগে থাকার কথাটাই মানুষকে বলার চেষ্টা করি, সো দ্যাট দে ক্যান বি ইন্সপায়ার্ড। অ্যান্ড আই টক প্র্যাকটিক্যাল, আমি কোনো ইলিউশনের কথাবার্তা বলি না, আজাইরা কথাবার্তা বলি না, শুধু যদি বলি। সো যারা যারা ফলো করে আলহামদুলিল্লাহ, এবং আমিও নক পাই যে আপনার এই কথাটা আমাকে অনেক হেল্প করেছে। কতটুকু হেল্প করেছে আমি জানি না, বাট আই টক স্ট্রেট, আই টক হুইচ ইজ রিলেভেন্ট টু দ্য মার্কেট। না না, এটা এটা আমি 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 আপনার ওই বেশ কিছু স্পিচ দেখেছি, সেই স্পিচের মধ্যে আপনি কিন্তু খুবই পজিটিভ। মানে আমি আপনার যে জিনিসটাকে খুবই পছন্দ করি সেটা হচ্ছে যে আপনি হাল ছাড়ার লোক না। এই যে কন্টিনিউশনের কথা বললেন, এটার জন্য কি আসলে ব্যাকগ্রাউন্ডের কোনো কিছু দায়ী? মানে একটা তথ্য আমি পেয়েছি যে আপনি জন্মের সময়, যে সময় আপনি জন্মগ্রহণ করেছেন 70-তে সম্ভবত, সে বছরে আপনার বাবা কাজ ছেড়ে দিয়েছিলেন। জি, মানে উনি আর রিটায়ারমেন্টে চলে গেছিলেন। আব্বা 68 রিটায়ার করেছেন। তো তাহলে এটা খুব টাফ একটা ব্যাপার। আমি তো চিন্তাই করতে পারি না যে ছোটোবেলা আমরা দেখতাম যে বাবা অফিস থেকে আসতেছে, মানে যে সে কিছু না কিছু নিয়ে আসবে, বা মানে কর্মক্ষম আর কর্মময়, এটা তো ডিফারেন্ট। তো এইটা কি আপনার কাছে কোনো প্রভাব ছিল ছোটোবেলা থেকে, যে স্ট্রাগলের ক্ষেত্রে, যে আমি আসলে বাবাকে কাজ করতেই দেখিনি? এটা তো অবশ্যই স্ট্রাগলিং একটা ব্যাপার। ঠিক ওরকম না। আমার আব্বা রিটায়ার করার পরেও আব্বা একটা স্কুলে ছিলেন, ইউজ টু ওয়ার্ক ইন এ স্কুল। বাট আপনি যেটা বলেন যে টিপিক্যাল মিডল ক্লাস, যেটা ধরেন টিপিক্যাল মিডল ক্লাস ইন এ সেন্স, ধরেন আমি যে বাসায় থাকতাম, অথবা আমাদের বাসায় ইলেকট্রিসিটি ছিল না, এটা একটা ইস্যু ছিল। আমরা কুপি বা হারিকেনে পড়াশোনা করেছি। ইট ওয়াজ নট ভেরি ইজি। এটা এখনকার জেনারেশন শুনলে আশ্চর্য হবে, বুঝবেও না তারা, আসলে বুঝবেও না আসলে। ট্রু, আমি যখন আমার বাচ্চাদেরকে বলি তারা বোঝে না ইনফ্যাক্ট। এবং হয় কি যে মধ্যবিত্তের তো লিমিটেশন থাকে। মধ্যবিত্তের লিমিটেশন কি, ধরেন কোনো একটা ঈদে একটা শার্ট পেলাম, পরের ঈদে পাইলাম না, কোনো একটা কুরবানি হলো, পরের ঈদে কুরবানি হলো না।
পড়াশোনার ক্ষেত্রে ধরেন যেহেতু মোটামুটি ভালো ছাত্র ছিলাম, ভালো ছাত্র বলতে লেখাপড়ার রেজাল্ট ভালো ছিল, স্কুলে আমাকে টিউশন ফি দিতে হয় নাই, বাট আমিও যে খুব বেশি প্রাইভেট টিউটরের কাছে পড়াশোনা করতে পেরেছি ব্যাপারটা এরকমও না। যে আমার আব্বা পড়াশোনা করাইতো প্রাইমারিলি, মাই ফাদার ওয়াজ ভেরি অ্যাক্টিভ অ্যাজ ফার এজ মাই টিচিং ইজ কনসার্ন। আপ টু 8-9 পর্যন্ত আব্বাই পড়াইছে আমি বলতে পারি। তারপরে 9-10-এ যখন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি, আপনি জানেন আমাদের সময় বিজ্ঞান, তা বিজ্ঞান নিয়ে একজন ব্যাচে পড়তাম, যা আই ক্যান রিমেম্বার, ব্যাচে এক একটা ব্যাচে 80 টাকা করে ব্যাচে দিতে হইতো, হ্যাঁ, আছে 80 বা 100 টাকা এরকম সামথিং লাইক দ্যাট। আপ টু এসএসসি বলেন, এইচএসসি বলেন, ইভেন ইউনিভার্সিটি বলেন, আমার কোনো টিউশন ফি লাগে নাই। বাট ইয়েস, যে মাই ফাদার ওয়াজ ভেরি ডিসিপ্লিন। আমার আব্বার কথা যদি যেমন আমরা রিসেন্টলি বাবা দিবস পার করলাম, এক্সট্রিমলি ডিসিপ্লিন, এবং মানে জীবনের লেখাপড়ার বাইরে তার কাছে কোনো গল্প নাই। পারহ্যাপস হি থট দ্যাট যে আমি তো রিটায়ার্ড, আমার ভাই বোনের সবার ছোটো, আট ভাই বোনের ছোটো, তো আমার কাছে মনে হয়েছে মাই ফাদার হ্যাজ দ্য ইন্টেনশন যে ঠিক আছে এরে কোনো রকমের পড়াশোনা করায় দিয়ে যাই, পৃথিবীতে আমি থাকি আর না থাকি, সো দ্যাট হি ক্যান সার্ভাইভ অর হি ক্যান ডু গ্রেট জব। সো এটা বলতে পারেন যে একটা ইগারনেস তৈরি করেছিল। আর একটা হচ্ছে যে আমারও একটু বড় হওয়ার আকাঙ্ক্ষা, যে আমার তো কিছু করতে হবে লাইফে, এবং এই কিছু করার জন্যই পড়াশোনা করে তারপরে স্টার্ট করা। অ্যান্ড টুডে আই এম হোয়াট আই এম টুডে। আপনি একটা খুব মানে জটিল একটা সাবজেক্টে পড়াশোনা করেছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে, বায়োকেমিস্ট্রি আসলে বেসিক্যালি খুবই মানে কী বলবো, খুব প্রিসিজিয়াস সাবজেক্ট, খুবই অন্যরকম সাবজেক্ট। কিন্তু আমি একটা জায়গায় দেখলাম যে আপনি ওই সময় আপনার কোনো টাকা পয়সা লাগতো না, কিন্তু একটা হাত খরচ তো লাগতো, জি, বা এটা, কিন্তু আপনি ওটাও আপনি টিউশন করাতেন তখন। তো এই টিউশনটা কি আপনি আসলে আপনার নিজের জন্য করতেন, নাকি পড়াশোনার এক্সপেন্ডিচার চালানোর জন্য করতেন, নাকি বাড়ির চাহিদার জন্য করতেন? না, বাড়ির চাহিদার চাইতেও আমার নিজের সার্ভাইভাল ইন এ সেন্স আই হ্যাভ বিন, আমি মানে আই এম অলওয়েজ গ্রেটফুল টু মাই ফ্যামিলি মেম্বার্স, বিকজ তারা আমাকে একটা সাপোর্ট দিয়েছে, তারা আমার ভাই বোনেরা সাপোর্ট দিয়েছে, ইটস ট্রু। বাট আমার তো নিজস্ব একটা সার্ভাইভাল ইস্যু আছে। এবং ধরেন বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থা আমি টিউশনি করতাম, আমি এনজিওতে কাজ করতাম, আড্ডা খুব একটা দিতাম না, আড্ডা আবার দেওয়ার খুব একটা সময় পাইতাম না, বিকজ যে টিউশনি করলে কয় টাকা পাওয়া যেত তখন? টিউশনি করলে ধরেন 300 টাকা, 400 টাকা, 500 টাকা টিউশনিতে, এটাও সর্বোচ্চ 500 টাকা। আমি একটা এনজিওতে কাজ করেছি প্রায় 3 বছর, ওইখান থেকে আমি পাইতাম 1000 টাকা, বাসার থেকে আমাকে 1000 টাকা দিত। সব মিলায় জেলায় ইটস সামথিং লাইক দ্যাট, আই হ্যাড টু সার্ভাইভ ওভার দেয়ার। এবং এটা আপনি বলতে পারেন যে যে একটা টাকা ফ্যামিলি থেকে দিত, বাট ওই টাকাটাতে আসলে আমার পুরোপুরি পড়াশোনার খরচটা হইতো না, যেহেতু পুরোপুরি আমার বাকিটা আই নিড টু আর্ন। সো আর্ন অ্যান্ড সাপোর্ট দুইটা মিলে আসলে আমার ইচ্ছা। আমি একটা জায়গায় দেখলাম যে আপনি একটা ব্যাচে 60 জন স্টুডেন্ট পড়াতেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের। জি। তো এটাও মানে আমি কেন এটা হলাম, আমিও প্রচুর স্টুডেন্ট পড়াতাম। আমার স্টুডেন্ট লাইফে আমি ব্যাচ পড়াতাম, আমি সেই ব্যাচের স্টুডেন্ট আমি দেখি মাঝে মাঝে যে এরা নাসা পর্যন্ত চাকরি পেয়ে গেছে। জি। এটা মানে একসময় আপনি টিচার ছিলেন, এই ফিলিংসটা কেমন লাগে? না, ইউ সি, ইট হেল্পস মি আ লট টু বি অনেস্ট। ধরেন আমি যখন পড়াইতাম, পড়ানো মানে হচ্ছে যে ইট ইজ হেল্পিং ইউ টু হ্যাভ দ্য প্যাশন্স, ধৈর্যের একটা ব্যাপার থাকে, রাইট? খুবই পড়ানো মানে হচ্ছে যে ইট হেল্পস টু বি হার্ড ওয়ার্কিং। কারণ একটা মানুষের কাছে তো আপনার ইউ আর সেলিং দ্য নলেজ, ইউ আর সেলিং দ্য কমিউনিকেশন। এবং আমি কতটুকু মেধাবী আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তো আপনার কিছু যায় আসে না, আনলেস আই এম কনভিন্সিং ইউ উইথ দ্য রাইট ওয়ার্ড। হ্যাঁ, তো বিজ্ঞান পড়ানো আরও কাঠখোট্টা ব্যাপার, এই জিনিসগুলি বুঝায় পড়ানো, দ্যাট হেল্পস মি আ লট। বাট এগেইন আমার কাছে মনে হয় যে দ্যাট ইজ সামথিং অলওয়েজ দ্য ইন্টেনশন, আই হ্যাভ টু ডু সামথিং, আমার কিছু একটা করতে হবে, এবং কিছু একটা করতে হবে যখন যেটা সামনে পাইছি সেটাই করছি। ইটস নট সামথিং সিটিং আইডিয়াল, নো, লেট মি ডু সামথিং, লেট মি ওয়ার্ক। এবং এই যে হোম ইকোনমিক্স কলেজের একটা ব্যাচ পুরো স্টুডেন্টদের বায়োকেমিস্ট্রি, ওদের একটা কোর্স ছিল, আমি পড়িয়েছিলাম, এবং ওইটা আমার একটা বিশাল একটা অ্যাচিভমেন্টের জায়গা আছে। ওদেরকে পরে আমি একটা মোটরসাইকেল কিনছিলাম, আই বট এ মোটরসাইকেল, যে একটানা 1000 টাকা করে পাইতাম তখন পার পার্সন, এবং আমি প্রায় 60 জন থেকে খরচ বাদ দিয়ে আমি 23,000 টাকাতে একটা মোটরসাইকেল কিনে ফেলছিলাম। তো ইট ইজ সামথিং যে অলওয়েজ ইউ হ্যাভ এ গোল টু অ্যাচিভ। আমার যখন একটা গোল থাকে যে ঠিক আছে আমি একটা সামনে কিছু করতে চাই, তখন ওই গোলটাকে অ্যাচিভ করার জন্য হয় কি, দেন ইউ ওয়ার্ক হার্ড, সব কিছু করেন,
এবং ওইটা করে আলহামদুলিল্লাহ আমি স্টুডেন্ট লাইফেই অ্যাট দ্য মাস্টার্সের লাস্টের দিকে আই বিন এবল টু বাই আ মোটরসাইকেল, আই ডিড ইট। তো ওই যে মানে যে স্টুডেন্টগুলো তখন পড়তো তারা কি পরবর্তীতে বা এখন কোনো সময় আপনাকে কোনো সময় দেখা হয় বা আপনাকে নক করে যে স্যার আপনার কাছে পড়তাম, এরকম কোনো ফিল কি হয়েছে আপনার? দু একজন বাইরে আছে অনেকেই, আমার দু একটা স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে আছে। স্টুডেন্ট বললে ভুল হবে, বিকজ আমিও তো তখন যে খুব সিনিয়র তা না। তারা মাস্টার্সে পড়ে আর আমি মাস্টার্স পরীক্ষা দিয়েছি। ইটস ইজ নট সামথিং লাইক দ্যাট আই এম ভেরি টিচার, সো আই এম অলসো আউটগোয়িং স্টুডেন্ট। এবং তারা তখন মাস্টার্সে পড়তো সামনে। তো হ্যাঁ, কারোর সাথে এখন, তখন তো আসলে ফেসবুক ছিল না, যার ফলে হয়তো অনেকে জানেও না আমি কি করি কি না করি। বাট কেউ আছে যে পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করেছে যে ভাইয়া আমি আপনার কাছে পড়তাম। আমার তো আর স্যার বলতো না, ভাইয়াই বলতো, ভাইয়া আপনার কাছে পড়তাম। আমি সে ফাইন, ভেরি গুড। কেউ আমেরিকা আছে, অস্ট্রেলিয়াতে, ইভেন ইউকেতে আছে, বাংলাদেশেও ভালো অবস্থানে আছে, বিভিন্ন আপনার আই উড সে হসপিটালে নিউট্রিশনিস্ট হিসেবে আছে। সো দেখা হইলে বলে যে আমি কিন্তু আপনার কাছে পড়ছিলাম। আমি সে ও আচ্ছা, মনে নাই, কারণ অনেক আগে। স্বাভাবিক। সো দ্যাট হ্যাজ হ্যাপেন, বাট অলওয়েজ ফিল গুড, দে আর ইন গুড পজিশন। সবাই মোটামুটি ভালো পজিশনেই আছে। তো ওইটা মানে মজার ফিল লাগে কি জন্য আমার কাছে যেটা মনে হয়, আমাকে মাঝখানে ফেসবুকে আমি একজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, একটা মেয়ে। তো আমি মেয়েটাকে আমি প্রথম থেকে চিনি নি, পরে আমাকে আবার একটা মেসেজ পাঠাইছে যে স্যার আমি অমুক, আমি আপনার এত ব্যাচে ছিলাম এত ইয়ারে। তা আমি বললাম নিশ্চয়ই ছিল, নাহলে আমাকে কেন পাঠাবে। আমি অ্যাকসেপ্ট করি। যখন ছবি দেখলাম পুরো প্রোফাইল টোফাইল, তখন দেখলাম যে মেয়েটার চেহারাটা চেনা মনে হচ্ছে, পাশে ওর হাজব্যান্ড, বাচ্চা। তারপরে আমি ওকে বললাম, তখন ও একদিন আমাকে বলে আমি কি আপনাকে একটা ফোন দিতে পারি? আমি নিশ্চয়ই পারো। তো ও বললো যে আমি এখান থেকে মেডিকেল থেকে ডাক্তার হয়ে, তারপর আমার হাজব্যান্ডও ডাক্তার, আমরা একসাথে চলে গেছি নিউজিল্যান্ড। তো আপনাকে ফোন দিলাম এই জন্যই যে আপনি যে পড়াতেন যখন, তখন আমরা যেটা হতো আপনার ক্লাসে, 1 ঘন্টার ক্লাসে আমরা 30 মিনিটস হাসতাম। আপনি অনেক ফান করতেন, অনেক মজা করতেন। তো এটা আমরা এখনও আমরা অনেক জটিল সাবজেক্ট পড়লাম, বলতাম যে স্যার যে পড়াইতো। তো এইটা না একটা মানে ওয়ান কাইন্ড অফ ডিফারেন্ট একটা ফিল। এই জন্য আমার মাঝে মাঝে টিচারদের খুব ঈর্ষা হয় যে টিচাররা আসলে সারা জীবন যে পড়িয়ে, আমার দাদা টিচার ছিলেন, উনি সারা জীবনই উনি হেডমাস্টার ছিলেন স্কুলের, সারা জীবনই উনি পড়িয়ে গেছেন। তো এখনও আমরা গ্রামে গেলে কিন্তু বলে যে ওই মাস্টারের নাতি, হেডমাস্টারের নাতি। তো দ্যাটস এটা মানে অন্যরকম ফিল থাকে। তো আমি এখন ভিন্ন প্রসঙ্গে চলে যাই একটু। ওই আপনি বায়োকেমিস্ট্রি থেকে পড়ে একদমই আপনি কিন্তু ট্র্যাক চেঞ্জই বলা যায়। আপনি মনে হয় ওইখান থেকে পাশ করার পরে আপনি চলে গেলেন নেসলেতে। তো নেসলেতে আপনি তো বায়োকেমিস্ট্রির কোনো লোক হিসাবে তো জাননি না, মার্কেটিং, সেলস এই হিসাবেই তো মনে হয় গিয়েছিলেন। তো এই সিদ্ধান্তটা কীভাবে নিলেন আপনি? অ্যাকচুয়ালি ভাই, ইটস নট এ ডিসিশন, ইন ফ্যাক্ট ইট ইজ সামথিং যে ধরেন আমি যখন পাশ করে বের হই, অথবা রেজাল্ট হওয়ার আগে, ইনফ্যাক্ট আই জয়েন ইন নেসলে, তখন আমার কাছে আসলে ইট ইজ অল অ্যাবাউট দ্য সার্ভাইভাল। যে আমার তো এখন পড়াশোনা শেষ, অলমোস্ট শেষ, অ্যান্ড হু ইজ গোয়িং টু পে মি। আমার তো এরপরে আই ক্যানট টক টু মাই ফ্যামিলি মেম্বার যে আমি পড়াশোনা শেষ, আমাকে বসায় খাওয়াও। As I said, I belong from middle class. As I said, I am the youngest of my family member. 8 ভাই বোনের ছোটো, আমাকে তারা সাপোর্ট দিছে, বাট আমার কাছে মনে হয়েছে তখন আই নিড টু সার্ভাইভ। তো সাডেনলি আই স এ সার্কুলার ইন দ্য কার্জন হল। ওইখান থেকে আমি একটা পেপারে পড়তেছিলাম, পেপারে দেখলাম যে আমাদের যে কার্জন হলের লাইব্রেরি, ওইখানে দেখলাম ইত্তেফাক বা কোনো একটা পেপারে যে সামওয়ান দে আর লুকিং ফর সাম পজিশন দ্যাট ইজ কল্ড মেডিকেল প্রমোশন অফিসার। ইটস এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বলতে পারেন। তো আমি তখন আবার ফুড কোম্পানি, আমার কাছে মনে হলো যে সামথিং লাইক দ্যাট, লেট মি ট্রাই, নট এজ এ টিপিক্যাল মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ফুড কী বিক্রি করবে আমি একটু দেখি। দেন আই অ্যাপ্লাইড অ্যান্ড আলহামদুলিল্লাহ আই গট দ্য চান্স। এবং দেন ইট ইজ বিং অ্যাবসলিউটলি টু ট্র্যাক চেঞ্জ, সেলস, মার্কেটিং, ওই জায়গায় চলে যাই। আরেকটা জিনিস বলি যে আমার কাছে সেলস মনে হয় সেলস একটা বিজ্ঞান, হ্যাঁ, সেলস নট মার্কেটিং ইনফ্যাক্ট, হ্যাঁ, অথবা মার্কেটিং ইটসেলফ ইজ এ সায়েন্স। হ্যাঁ, মানে বিকজ ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড মিলিয়নস অফ কনজিউমার্স, মানুষকে বুঝতে হবে। You need to understand, for example, I am here, talking to you, I am here to sell something. Unless I can understand you, I cannot sell something. আমি কিছু বিক্রি করতে পারবো না। So that is called before selling, you need to understand you. আমি কোনো কিছু প্রোডাক্ট বা সার্ভিস আপনার কাছে বিক্রি করার আগে আপনাকে আমার বুঝতে হবে। সো ইট ইজ এ বিগার সাইকোলজিক্যাল গেম, ইট ইজ এ বিগার সায়েন্টিফিক গেম।
তো আমার কাছে জিনিসটা খুব ইন্টারেস্টিং মনে হতো এবং আমি যখন জয়েন করলাম, কাজ করতে শুরু করলাম, এবং এটা অনেকটা নেশার মতো যে না, আমি যেহেতু স্টার্ট করেছি আই নিড টু ডু। হ্যাঁ, এবং আরেকটা জিনিস ছিল তখন যে যদিও আপনার মানে ডিফারেন্ট প্রাইভেট সেক্টর অথবা মাল্টিনেশনাল সেক্টরের কাজ শুরু করি, তখন কিন্তু বিসিএসের বেতন ছিল 4300 টাকা ওই সময় 95 সালে। আর আই স্টার্টেড ওয়ার্কিং ইজ 6500 বেসিক স্যালারি। সো বিসিএসের চাইতে বেশি বেতন। তখন আমার কাছে সরকারি চাকরি এই জিনিসগুলি আর মাথায় ঢোকে নাই। এবং ওয়ান্স আই স্টার্টেড ওয়ার্কিং, এই যে নেশার মতো বললাম না, যখন একটু কাজ করলাম, একটু আর্নিং বাড়লো, আর একটু প্রমোশন পাইলাম, আর একটু কাজ করলাম, আর একটু প্রমোশন হলো, তখন আর পিছনে পেরিয়ে তাকায়নি। আমার কাছে মনে হয়েছে দ্যাট ইজ লেট মি ওয়ার্ক অন দিস ওয়ে। এবং আই স্টার্টেড এনজয়িং, অ্যান্ড বাই ডিফল্ট আই এম নট মেরিটোরিয়াস, আই এম নট ব্রিলিয়ান্ট, বাট আই এম এ ভেরি হার্ড ওয়ার্কিং গাই। আমি অত্যন্ত পরিশ্রমী মানুষ। এখনও আমি ধরেন দিনে 12 থেকে 14 ঘন্টা কাজ করি আমি অ্যাভারেজ। এখনও আমি সকালে বাসা থেকে বেরোই, অফিস করি, অফিস থেকে বেরোই 7টা, 7:30, 8টা। আমি একটা ইউনিভার্সিটিতে এখন ক্লাস নিই, আগেও ক্লাস নিই, একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই। বিশ্ববিদ্যালয়ে পড়ানোর ফাঁকে ফাঁকে রাতের বেলা অনলাইন ট্রেনিং করাই। সো আমি মনে করেন সকাল 8টা থেকে রাত্রে 11টা, 12টা আমি ব্যস্ত থাকি। এবং দ্যাট ইজ হাউ আই ডু মেনটেন মাই সেলফ। আমার কাছে মনে হয় যে মেধার যে ঘাটতি, দ্যাট ক্যান বি অনলি অ্যাচিভ বাই হার্ডওয়ার্কের মাধ্যমে। কিন্তু এটাও ঠিক যে পৃথিবীর সমস্ত মেধাবী মানুষরা তারা যখন মানে কথা বলে, তখন তারা বলে আমি মেধাবী না। তো আমি এটা আপনার সাথে একমত না। আপনি মেধাবী অবশ্যই, কারণ মেধাটা এমন একটা ব্যাপার যে একটা মানুষ কিন্তু ধরেন একটা রিক্সাওয়ালা, সেও কিন্তু 20 ঘন্টা পরিশ্রম করে, 18 ঘন্টা পরিশ্রম করে, কোনো অ্যাচিভমেন্ট হয়তো তার হয় না। বা একটা লোক দেখা যাচ্ছে সারাদিন সে মুড বহন করতেছে, একটা লোক দেখা যাচ্ছে সারাদিন সে একটা ওয়ার্কই করতেছে। তার মধ্যে যদি মেরিট থাকতো, মেধা থাকতো, তাহলে কিন্তু তার কাজটাকে সে ডিফারেন্ট ওয়েতে নিয়ে যেতে পারতো। সেটা হয় না। মেধাবী তো, মেধার অনেকগুলো স্তর থাকে, আপনি ভালো করে জানেন সেটা। এই স্তরের খুব উঁচু স্তরের কেউ যদি না হয়, তাহলে তার জীবনের উন্নতিটা টপ লেভেলে যায় না। আপনি এখন যে জায়গাটায় আছেন, তখন এর চেয়ে আপনার সাইডে এর চেয়ে বেশি যাওয়াটা খুব খুব যাওয়ার কিছু নাই আমার মনে হয়। এর চেয়ে বেশি কিছু যাওয়ার কিছু নেই। তো মেধা তো আপনার সাথে সবসময় ছিল। তো এই নেসলে কোম্পানি থেকে যখন আমি একটা জিনিস ভুলে যাওয়ার আগে বলি, আপনার এই সেলস আর মার্কেটিংয়ের ইস্যুটা আমি যখন দেখলাম, আমি একদমই কাঁচা সেলসে। তবুও আমি মাঝে মাঝে আমাকে কেউ বলে যে আই না, তুমি ভালো মার্কেটিং করো। আমি কীভাবে? বলে তুমি তো এই যে সিনেমাটা বানাইছো প্রথম সিনেমার সময়, তুমি তো গিয়ে একজনের কাছে প্রেজেন্ট করলা, তো এখানে প্রডিউসার ছিল, অমুক ছিল, তমুক ছিল। আমাকে বলছে আপনি বলেন। আমি ভাই আমি তো খুব ভালো জানি না। বলে আপনার প্রোডাক্ট আপনি সবচেয়ে ভালো জানেন, আপনি তাকে বলেন যে এটা এরকম হবে। তো আমি কি তাকে খুবই সহজ ভাষায় সহজ সুলভ ভাবে আমি তাকে উপস্থাপন করলাম। তো দেখলাম যে মানে আমার মনে হয়, মানে এটা আপনার কাছে জানতে চাই যে ধরেন আমি আপনার কাছে আমি গেলাম, আপনি আমাকে বিজ্ঞাপন দিতে পারেন, আর আমি আপনাকে যদি সহজভাবে বলি, কোনো রকম ভান ভনিতা ছাড়া, এবং আমার ভিতরে সরলতা দিয়ে যদি বলি, তাহলে কি আপনি ইমপ্রেস হবেন, নাকি আমি এটাকে ফুলায়ভাবে অনেক বড় করে বললে আপনি ইমপ্রেস হবেন? ইসি ভাই, আমি আপনাকে বলি ইট ডিপেন্ডস। হ্যাঁ, মানে আপনি আমরা যেটা বলি, ফর এক্সাম্পল ইউ আর মাই কাস্টমার। আপনি যদি কোনো কারণে আমার কাস্টমার হন, আমাকে কিন্তু কাস্টমার বাইং প্রসেসটা আমাকে বুঝতে হবে। কাস্টমার বাইং প্রসেসের ভিতরে আমরা অনেক সময় মনে করি যে ইফ আই টক মাচ দেন কাস্টমার মাইট বি ইন্টারেস্টেড। ইটস নট কারেক্ট। আচ্ছা, তো আমার প্রথম যে কাজটা, যে আপনি একটু আগে বললেন আপনি সরলভাবে বলা, এখন আমি যদি আপনার কোনো কাস্টমার হই, আপনাকে জাস্টিফাই করতেও আমি কি সরলতা পছন্দ করি, অথবা আমি কি বেশি কথা পছন্দ করি, অথবা আমি হাম্বলনেস পছন্দ করি, দ্যাট ইজ সামথিং ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এবং ইট ইজ অল অ্যাবাউট কাস্টমার অ্যাকুইজিশন প্রসেসটা এরকম যে হাউ ইউ ক্যান ক্রিয়েট দ্য অ্যাটেনশন। আপনি একটু আগে বলছিলেন কথায় কথায় হুমায়ুন স্যারের কথা বলছেন, অ্যান্ড ওয়াই হি ইজ পপুলার। রিজন হচ্ছে হি নিউ দ্য, এই যে বিশাল একটা কাস্টমার, তার ইনসাইট সে জানে। মানুষ সরলতা পছন্দ করে, মানুষ হিউমার পছন্দ করে, মানুষ সত্যি কথা পছন্দ করে, অথবা আমি যেরকম এই কথাটা যদি আপনি বলেন সেটা আমি অ্যাকসেপ্ট করি।
আর কোনো কারণ তো নাই, বিকজ দেয়ার আর সো মেনি রাইটার্স ইন বাংলাদেশ। আমরা যখন হুমায়ুন সাহেবের নাটক দেখতাম তখন আমরা মন্ত্রমুগ্ধের মতো দেখতাম। উনি কিন্তু খুব কঠিন কথা বলতেন না, খুব সোজা সহজ কথা। সহজভাবে বলতো উনি। সহজভাবে, মানে আপনার কথাটা বলতো, আমার কথাটা বলতো। তো এইটা কিন্তু উনি জাস্টিফাই করতে পারতেন, এটা কিন্তু আইডেন্টিফাই করতে পেরেছিলেন। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। সো আমরা যদি কাস্টমার পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা ভাবনা করেন, ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে হাউ ইউ ক্যান ক্রিয়েট দ্য অ্যাটেনশন যদি ক্রিয়েট করতে না পারেন, তাহলে আই উইল নট বি ইন্টারেস্টেড। আর আমি যদি ইন্টারেস্টেড না হই, দেন আই উইল নট হ্যাভ এনি ডিজায়ার। আমার যদি ডিজায়ার কাজ না করে, তাহলে আমি কোনো অ্যাকশনে যাব না। দেখেন, একটা ছোট মুদির দোকানদার ফর এক্সাম্পল, হ্যাঁ, সে কি আপনার আমার মতো শিক্ষিত? তা তো না, কথার কথা, পড়াশোনা করে নাই। বা সে কিন্তু জানে আপনি যখন তার সামনে যাচ্ছেন, সে হয়তো বলতে স্যার বসেন। আপনি কারণ স্যার বসাতেই, এই কথাতেই কিন্তু আপনি হ্যাপি হয়ে গেলেন, আমার বসতে বলছে। তা আপনি বসার পরে কিন্তু আপনার কাছে 500 টাকার মাল ধরাই দিতেছে। বাট হি নোজ ইউর সাইকোলজি, হাউ টু রেসপেক্ট ইউ, রাইট? সো এই যে জায়গাটা কানেক্টিভিটি ক্রিয়েট করা, দ্যাট ইজ এ ডিফারেন্ট সাইকোলজিক্যাল গেম, এবং এই জিনিসটা জানা খুব দরকার। আর কাস্টমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনি মনে করেন যে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু বিক্রি করি, আপনি যখন আমার সাথে কথা বলেন কখন আপনি হাসি বিক্রি করেন, আপনি আমার সাথে যখন কথা বলেন কখন আপনার হিউমিলেশন বিক্রি করেন, কখন আপনার হাম্বলনেস বিক্রি করেন, কখন আপনার ভদ্রতা বিক্রি করেন, কখন আপনার হ্যান্ডশেক বিক্রি করেন। আমরা পৃথিবীতে বিক্রির বাইরে কোনো সম্পর্ক নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিক্রির বাইরে কোনো সম্পর্ক নাই। ওয়ান্স ইউ হাগ ইউর ডটার সান, দেন ইউ আর সেলিং দ্য লাভ। ওয়ান্স ইউ আর সেলিং সামথিং, বাবা দিবসে যখন বলেন আমি তোমাকে ভালোবাসি, তখন মানে আপনি ভালোবাসা বিক্রি করেন। বিক্রি বাট্টার বাইরে পৃথিবীতে কিচ্ছু নাই, অ্যান্ড দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য লাইফ। তো এটাও নাইস। এই যে আমি বললাম যে প্রথমেই আপনাকে বিশেষণ দিছিলাম যে আপনার কথার কিন্তু মানে আমি কিন্তু কথা বলছি না, আমি মাঝে মাঝে কথা বলে ফেলি, কিন্তু আমি আজকে শুনতেই চাই বেশি। ধরেন আমার এই যে প্রোগ্রামটা কিছু প্রিয় অপ্রিয় প্রশ্ন, যে আমি তো প্রথমে বললাম আমি সেলিংয়ে দুর্বল। আমি এই জিনিসটাকে এটা কিন্তু আমি মানে আপনি দর্শকদের কিছু বলবেন এই জন্য। ধরেন এই প্রোডাক্টটা আপনার কাছে আছে, আপনি যদি আমার কাছে সেল করতে চান, তাহলে কীভাবে সেল করবেন? যে প্রোগ্রামটা, এটা পডকাস্ট, কীভাবে আমি সেল করবো? এটা ধরেন আমার কাছে আমার কাছে আপনি আসছেন সেল করার জন্য, আপনি প্রোগ্রাম হোস্ট মানে স্পন্সরশিপ দেবেন। আমি স্পন্সরশিপ দিতে পারি এরকম একজন মানুষ। ধরেন আমার একটা বড় কোম্পানি আছে, I don't know. I need to study about the প্রিয় It's a podcast. It's a podcast. You see, প্রথমত হচ্ছে যে I need to understand you. আপনাকে যদি আমি না বুঝি, তাহলে আপনার কাছে আমি কোনো পিচ করতে পারবো না, রাইট? এখন আমরা একটা কথা বলি বর্তমান সময়ে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে প্রোডাক্ট সার্ভিস কামস লেটার, পার্সনস কাম ফার্স্ট। দ্যাট ইজ কল্ড পার্সোনাল সেলিং, রাইট? আপনি ইউ মাইট আপনার প্রোগ্রাম ফর এক্সাম্পল প্রিয় অপ্রিয় হোয়াট এভার, মাইট বি দ্য প্রোগ্রাম ইজ ব্রিলিয়েন্ট, মাইট বি দ্য কনসেপ্ট ইজ ব্রিলিয়েন্ট, মাইট বি, বাট তাতে আমার কিছু যায় আসে না। তো যায় আসে? তো ইন দ্যাট কেস আই অ্যাজ এ পার্সন নিড টু বি অ্যাকসেপ্টেড টু ইউ। হ্যাঁ, দ্যাটস ওয়াই বিফোর প্রোডাক্ট বিফোর সার্ভিস, ভেরি ইম্পর্টেন্ট পার্সন। হ্যাঁ, আচ্ছা, আমি যদি ভাই আপনাকে রিচ করতে পারি এবং কনসেপ্টটা যদি বুঝাইতে পারি, তাহলে এবং আমি ব্যক্তিগতভাবে যদি আপনার কাছে অ্যাকসেপ্টেড হই, তখন আমার প্রোডাক্ট সার্ভিস পড়ে কোনো ব্যাপার না। ঠিক আছে, আপনি আসছেন, ভাই দিয়ে দিলাম, অথবা আমি আসছি, আপনি এটা দিয়ে দিবেন। সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা যেটা করি, বিক্রি করার আগে আমরা আসলে অনেক কথা বলি। বিক্রি করার আগে আমার নিজকে বিক্রি করতে হবে, এটা মাথায় রাখতে। whoever works in sales, whoever works in marketing, they have to understand it is not a hurry process. If it is being liked by me, আপনি যদি আমারে পছন্দ করে ফেলেন, তখন আমি কি বিক্রি করি প্রিয় ডাজেন্ট ম্যাটার। আমি যেটাই বলি এটা আপনার কাছে গ্রহণযোগ্য হবে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে হাউ এজ এ পার্সন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় অনেক কথাবার্তা বলি, আমি একটা কন্টেম্পোরারি অনেক সময় বলি এআই চলে আসছে, আমরা বলি এটা আসছে ওইটা আসছে। ব্যক্তির ইম্পর্টেন্স পৃথিবীতে কমবে না। তো ব্যক্তি হিসাবে, ফর এক্সাম্পল, হাউ মেনি ফ্রেন্ডস ইউ হ্যাভ? আমি আপনাকে কোয়েশ্চেন করি, আপনার কতগুলি বন্ধু আছে? আমার কারণ অনেক ফ্রেন্ড, অনেক বন্ধু। হাউ মেনি গুড ফ্রেন্ড ইউ হ্যাভ? দ্যাট ইজ এ ভেরি ভেরি বিগ কোয়েশ্চেন। এটা খুঁজতে গেলে আমাকে কিন্তু মানে মাইক্রোস্কোপ নিতে হবে। আচ্ছা, তো ইউ হ্যাভ লিমিটেড গুড ফ্রেন্ডস। তো আপনার যদি অনেক ফ্রেন্ডের ভিতরে লিমিটেড গুড ফ্রেন্ড কেন? বিকজ অফ স্ক্রুটিনি। বিকজ অফ পারহ্যাপস ইউর লাইকিং অ্যান্ড ডিসলাইকিং ইজ নট ম্যাচিং। ইয়েস, আপনি যেরকমটা পছন্দ করেন, 5-7 জনের ভিতরে একই রকম সিনার্জি আছে, দ্যাটস ইউ ফেল দ্যাট দে আর দ্য গুড ফ্রেন্ডস, রাইট?
তার মানে বাকি যারা লিস্টে আছে তারা কিন্তু খারাপ না, তারাও ভালো, বাট সামহাও আপনার লাইকিং ডিসলাইকিং কোথাও একটা ন্যানো কানেকশনের গ্যাপ আছে, দ্যাটস ওয়াই দে আর নট দ্য গুড ফ্রেন্ড অফ ইউ। সো আমি কি আপনার কাছে গুড ফ্রেন্ড হইতে পারলাম কিনা? ওয়ান্স এ বিকাম গুড ফ্রেন্ড অফ ইউ, আমার দোষ ত্রুটি আপনার চোখে পড়বে না, এবং করলেও মনে করবেন এটা ভুল করে ফেলছে। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, হাউ ইউ আর ক্রিয়েটিং দ্য কানেক্টিং দ্য কাস্টমার সো দ্যাট ইউ ক্যান বি ফ্রেন্ড অফ দ্যাট কাস্টমার, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যাই বলেন সে মন্ত্রমুগ্ধের মতো অ্যাকসেপ্ট করে নেবে। এটা একটা খুবই একটা নাইস একটা কনসেপ্ট আপনি বললেন, যেটা আমার কাছে মানে এটা আমার থেকেও আমার দর্শকরা উপকৃত হবে বেশি। তারা এটা যদি শোনে, অনেকে আমার প্রোগ্রামটা কী হয়, আমার প্রোগ্রামটার মধ্যে একটা মজার জিনিস আছে, মানুষ পুরোটা দেখে। হ্যাঁ, আমি যে ক্লিপ পার্ট এগুলার থেকে আমি পুরোটা শুনতে, আমাদের একটা ভিন্ন একটা আলাপ হচ্ছে। তো এখানে আমি আরেকটা কোশ্চেন করতে চাই, যে ধরেন আপনি তো মানে ব্যক্তিকে ইম্পর্টেন্স দিচ্ছেন বেশি, যে পার্সন ইজ ভেরি ইম্পর্টেন্ট দেন আদার্স। তো আমি আপনার কাছে ধরেন এবার আপনার কাছে আমি যাচ্ছি আমার এটা সেল করতে। এখন আমি ধরেন কালকে আমার কাছে যাকে আমি সেল করেছি এটা আমি, তো তার সাথে আসলে কি হচ্ছে, সে যে আপনি বলেন ব্যক্তি, সে আমাকে ব্যক্তি হিসেবে পছন্দ করে এটা দিয়ে দিচ্ছে, আর কিছুই বলে নাই। আমার প্রোগ্রামে কে আসবে কি না আসবে, আমি সেলসে বসে আমি কিছুই বলতে হয় না, আমাকে বলছে, সে আমাকে বলতেছে না এটা তো আপনি করতেছেন সো ফাইন, আপনি শুধু দেখেন যে গেস্ট একটু এরকম হয় কিনা, হেভিওয়েট হয় কিনা, একটু ভালো গায়িকা হয় কিনা, ভালো গায়ক হয় কিনা, নায়ক হয় কিনা, মানে ওনার যেটা পারসেপশন। কিন্তু আমি ধরেন আদার্স এটা বাদ দিলাম, আমি ধরেন একটা সিনেমা সেল করতে গেলাম, আপনার কাছে চলে গেলাম বা আরেকজনের কাছে গেলাম, তো এখন আমি আপনাকে চিনি না, কিন্তু একটা লিঙ্কের মাধ্যমে আপনার কাছে গেলাম, আপনিও আমাকে চেনেন না, আপনি শুধু আমার নাম জানেন যে একটু এই লোকটা হয়তো। এখন তাহলে, এবং মিটিংটা হচ্ছে আমাদের ধরেন 1-to-1, বা আমার সাথে একজন লোক যাচ্ছে, সে কোনো ইম্পর্টেন্ট কেউ না, সে আমার ধরেন টিম ম্যানেজার হতে পারে বা কেউ একজন। এখন আপনি কিন্তু আমাকে চেনেন না তেমন, শুধু আমার নামটা একটু জানেন। আমি আপনাকে চিনি কীভাবে, যে এই লোকটা এরকম একটু রাশভারী, সে একটা বড় কোম্পানির সিও বা সে কোম্পানির এমডি, তাকে আমি অ্যাপ্রোচ করবো, সে আমাকে দিতেও পারে আবার নাও দিতে পারে সেই ক্ষেত্রে, এবং সে আমাকে এক্সেস দিয়েছে, আপনাকে আমি 10 মিনিট সময় দিলাম, আপনি আসেন বসেন। আমি কি অনেক কাগজপত্র ফাইল দস্তাবেজ নিয়ে, মানে আমি মানুষকে শেখাচ্ছি যে কীভাবে যাবে, আমি কি ওগুলো নিয়ে তাকে অ্যাপ্রোচ করবো? ওর আমি প্রেজেন্টেশন দিব, যে একটা স্লাইড শোতে প্রেজেন্টেশন দিব বা একটা ভিজুয়ালি প্রেজেন্টেশন দিব, ওর আমি মুখে 5 মিনিট সময় নিব? It is all about depending on the status situation. আপনি কাকে পিচ করতে যাচ্ছেন অথবা কার কাছে বলতে যাচ্ছেন, এটা একটা ম্যাটার করে। নাম্বার 2 হচ্ছে তার ব্যস্ততা আপনাকে বুঝতে হবে। যে আমরা অনেক সময় বলি যে বেশি কথা বলা মানে ভালো কথা না, কিন্তু হ্যাঁ, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট হাউ প্রিসাইসলি ইউ আর টকিং, রাইট? এখন ফর এক্সাম্পল আমি আপনার কাছে গেলাম, আপনি অনেক ব্যস্ত আছেন, অনেক ব্যস্ততার ভিতরে যদি আমি বাংলা বিহার উড়িষ্যা বলতে শুরু করি, আপনি খুব একটা মজা পাবেন না, রাইট? অথবা আমি যদি আপনার সম্পর্কে পুরোপুরি রিসার্চ জানি যে এই লোকটা বেশি কথা পছন্দ করে না, এই লোকটা পার্টিকুলারলি ওয়ান্টস টু বি টপ নোজ ডিসকাশন, সেইভাবে একটা কথা হইতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি অনেক কিছু রেডি করা থাকা এটা দোষের কিছু না, যদি সে পারমিট করে তখন আপনি দেখান যে স্যার আপনি অথবা বস অথবা ভাইয়া আমি আসছিলাম, এই হচ্ছে আমার মূল গল্প, বাট আপনি যদি অ্যালাউ করেন তাহলে আমি পুরোটা দেখাইতে পারি। আই বিলিভ দ্যাট ইউ হ্যাভ অলরেডি আন্ডারস্টুড হোয়াট আই ওয়ান্টেড টু মিন, আমি কি বলতে চাইছি। আমার মনে হয় দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ট্রাইং কি তার সিচুয়েশনটা বুঝে, রেস্ট অফ দ্য থিং ইজ সামথিং ইউ শুড প্রসিড। অ্যাট এ টাইম অনেক বড় কথা বলা উচিত না, নাম্বার 1। আর এখনকার সময় যেটা হয় কি, যে ধরেন ভাইয়া আমি আপনাকে একটা কথা বলি, ইট ইজ ভেরি ইজি টু কানেক্ট। আপনি একটা মানুষকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারেন, একটা মানুষকে মেসেঞ্জারে কানেক্ট করতে পারেন, একটা মানুষকে ফেসবুকে কানেক্ট করতে পারেন, একটা মানুষকে লিঙ্কডইনে কানেক্ট করতে পারেন। দ্যার আর মেনি ওয়েজ টু কানেক্ট, এবং কানেকশনের কিছু ফান্ডামেন্টালস আছে। মনে করেন আমি আপনার নাম্বারটা সামহাও পেলাম, এবং আমি যদি সাডেনলি আপনাকে কল করে বসি যে ভাই আমি অমুক বলছি, আপনি কি করবেন? আমি গতকালকার একটা এক্সাম্পল দিই। আমি টেকনিক্যাল কারণে নাম প্রকাশ করছি না, একটা কলেজের একটা ছেলে আমাকে কল করছে, কল করে বলতেছে যে, এবং আমি কল রিসিভ করি, এটা আপনি বলতে পারেন যে আমি এনি কল আই রিসিভ, বিকজ আই ডোন্ট ইউজ দ্য ট্রু কলার, আমার কাছে তো আননেসেসারি কল কেউ করেও না। তো কল করেই বলতেছে তাদের একটা প্রোগ্রাম আছে, আমি স্পন্সর দেবো না। আমি বলছি না, বিকজ আই ওয়াজ নট এ গুড মুড, আমি কিন্তু গুড মুডে নাই। আচ্ছা, আমি তখন একটা মিটিংয়ের ফাঁকে
মনে করেন একটা ক্রাইসিস নিয়ে আলোচনা করতেছি, সাডেনলি কলটা আসছে, আমি রিসিভ করছি। আমি বললাম যে আপনি কাকে কল করছেন? আমি তারে কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম, বলে আপনি ইগলুতে কাজ করেন না? আমি হ্যাঁ ইগলুতে কাজ করি। তা আর কী চাচ্ছেন? বলে যে আমার একটা স্পন্সর দরকার। আমি ইগলুতে আমি কী কাজ করি আপনি জানেন? কয় না তা জানি না। আমি তাহলে একটু জেনে পরে কল দেন, আমি একটু ব্যস্ত আছি। আমি তার সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই। বলে যে আমাকে স্পন্সর দেওয়া যাবে? আমি সরি ভাই, দেওয়া যাবে না, বিকজ আপনি খুব রং সময় আমাকে নক করেছেন এবং আপনি ফোনের মাধ্যমে যদি আমার কাছে স্পন্সর চান, দিস রং। ওকে, আমি কিন্তু তাকে না করছি। এখন আসেন কন্ট্রাডিক্টরি আরেকটা এক্সাম্পল দিই। আমি যে একটা কেক আইসক্রিম লঞ্চ করেছি, ম্যাঙ্গো কেক, একজন ব্লগার, ভেরি উর্থি ব্লগার, সে একটা ভিডিও বানাইছে। ভিডিও বানায়া আমার কাছে পাঠাইছে যে স্যার আমরা একটা ভিডিও বানাইছি, আপনাদের পেজেও আমরা মানে কি বলে ইয়ে করেছি, পেজকে ট্যাগ করে আমি পোস্ট করেছি, স্যার ভিডিওটা দেখে একটু মন্তব্য করবেন। তো নর্মালি আমার ভিতরে একটা অ্যাট্রাকশন কাজ করছে, যেহেতু একটা ভিডিও বানাইছে। আর ভিডিওটা দেখলাম, আমি তার ট্রাইংটাকে খুব মানে অ্যাপ্রিসিয়েট করলাম, সে ট্রাই করছে। আমি বলছি যে না, ইউ আর ডুইং গুড জব, অ্যান্ড যদি সময় পান একদিন আমাদের অফিসে আসেন, সো দেন আই ক্যান ব্রিফ ইউ। দেখেন, তার একটা কাজ সে আমার কাছে বলতে চাইছে, আমি কিন্তু তাকে ইনভাইট করছি। তো ডিপেন্ডস যে ওয়েন টু নক, হাউ টু নক, এবং কোন কথাতে শুরু করবেন। আমি যদি আপনার সামনাসামনি কথা বলি ভাই, আমি কিন্তু আপনাকে পুরোপুরি দেখতে পারতেছি। আই ক্যান সি ইউ, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউ, আপনি মুড ভালো কি ভালো না আমি বুঝতে পারতেছি, আপনার ইনসাইটটা আমি বোঝার চেষ্টা করতেছি। বাট আমি যখন একটা অফ ট্রেকে কথা বলবো ফোনে, তখন তো আমি আপনাকে দেখি না। তো দেখেন না যেহেতু, তাহলে আপনাকে বুঝতে হবে, ইউ হ্যাভ টু টেক দ্য পারমিশন, ইজ দ্য রাইট টাইম টু টক টু ইউ। আমি এখানে আসার আগেও আই হ্যাড এ ডিসকাশন উইথ দ্য চেয়ারম্যান অফ এ ব্যাঙ্ক। আমি একজন ব্যাংকের চেয়ারম্যানের সাথে গাড়িতে বসে কথা বলে আসছি। তো গাড়িতে যখন কথা বলি, আমি ওনাকে নক করেছি সকাল 11টায়। নক করে বলছি, স্যার আই গট ইউর নাম্বার, আই এম রিয়েলি সরি নকিং ইউ থ্রু কল অথবা হোয়াটসঅ্যাপে। স্যার ইজ ইট দ্য গুড টাইম টু টক টু ইউ, অর ওয়েন এভার ইউ ফ্রি প্লিজ লেট মি নো, আই ওয়ান্ট টু টক 30 seconds। এবং এই ভদ্রলোক আমি গাড়িতে থাকা অবস্থা আমাকে কল করেছেন, হ্যাঁ, এবং হি হ্যাজ অলরেডি ইনভাইটেড মি যে ঠিক আছে আপনি আমার অফিসে আসেন। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা রাইটিং যখন করি না, ইট ইজ ভেরি ডেঞ্জারাস যে আমি আসলে একটা রাইট করতে একটা মানুষকে খুশিও করতে পারি, আমি তারে বেজারও বানাইতে পারি। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কমিউনিকেশন ইট সেলফ ইজ অ্যান আর্ট। কারণ আপনার পূর্ণাঙ্গ মানে যে পূর্ণাঙ্গ পরিচয় তো আসলে আমি ব্যক্তি পরিচয়টাই, যে আপনি ব্যক্তির কথা বলছিলেন, আপনি হচ্ছেন এখন ইগলুর সিইও হিসাবে আছেন। আপনি অনেকগুলো বড় বড় কোম্পানিতে আপনি এই গুরুত্বপূর্ণ পোস্টটা আপনি পালন করতেন। আপনি যদি একটু বলতেন যে আপনি এর আগে কোথায় কোথায় ছিলেন। হ্যাঁ, আমার কেরিয়ার অলমোস্ট 30 years প্লাস, 30 বছরের বেশি। আমি স্টার্টেড ওয়ার্কিং ইন নেসলেতে কাজ শুরু করেছিলাম। নেসলেতে প্রায় 12 বছর ছিলাম। আমি রহিম আফরোজে ছিলাম কিছুদিন, খুব বেশি দিন না, অ্যাজ এ মার্কেটিং হেড হিসেবে। তারপরে আমি কাজ করেছি আপনার নিউজিল্যান্ড ডেইরিতে। নিউজিল্যান্ড ডেইরিতে হেড অফ মার্কেটিং ছিলাম। দেন ওইখান থেকে আমি নিউজিল্যান্ডের মেইন যে কোম্পানি ফন্টেরা, ওইটাতে চলে যাই, অ্যাজ এ কান্ট্রি হেড ছিলাম। I was look after Bangladesh Nepal market. I was posted in Singapore. Then আমি প্রাণ আরএফএলে ছিলাম এজ এ সিএমও হিসেবে, চিফ মার্কেটিং অফিসার। দেন 2015 থেকে 2020 সাল পর্যন্ত ইগলুতে আরও ছিলাম এজ এ সিও হিসাবে। দেন আই লেফট ওইখান থেকে 21-এ আমি কাজ করেছি একটা ই কমার্স কোম্পানি Sendabad.com এজ এ সিও হিসেবে ছিলাম প্রায় 2 বছর। 2 বছরের বেশি ছিলাম। তারপরে মাঝখানে বছর 2-এর মতো ছিলাম আকিজ রিসোর্সে 3টে ইউনিটের সিও হিসেবে ছিলাম। আবার এখন এইগুলোতে এই বছর জানুয়ারি থেকে কাজ করছি। অল টুগেদার মোর দেন 30 years। যে একটা ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন বলছিলেন, ওইটার একটু জানতে চাচ্ছিলাম আমি। আমি যখন আমি ইউনিভার্সিটি পড়িয়েছি ইনফ্যাক্ট 2011 থেকে। আই স্টার্টেড ইউলেবের অ্যাডজাঙ্ক ফ্যাকাল্টি ছিলাম। ওইখানে আমি সেলস পড়াইতাম, ইন্টারেস্টিংলি সেলস পড়াইতাম। তো এখানে 4 বছর পড়িয়েছি। তারপরে আই শিফটেড মাই সেলফ, যেহেতু আমি গ্লোবাল পোস্টিং নিয়ে চলে যেতে পারি নাই। লাস্ট 2 বছর ধরে আমি আবার আসানুল্লাহ ইউনিভার্সিটিতে অ্যাজ এন অ্যাডজাঙ্ক ফ্যাকাল্টি হিসেবে MBA-তে পড়াই। রাতের বেলায় ক্লাস থেকে এভরি মঙ্গলবার, এবং রাত্রে 8টা থেকে ক্লাস থেকে 7:30টার পরে। এবং এখানে আই টেক ডিফারেন্ট কোর্সেস। কোনো সেমিস্টার সার্ভিস মার্কেটিং পড়াই, কোনো সেমিস্টারে মার্কেটিং ম্যানেজমেন্ট পড়িয়েছি। সো এক সেমিস্টার এক রকম, বাট দে হ্যাভ টেকেন মি যে টু শেয়ার দ্য প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। সো আই টক মোর অফ প্র্যাকটিক্যাল। এটাকে আপনি এনজয় করেন? আই ডু অলসো ইন্টারেস্টিং। আমি অনলাইনে প্রচুর কাজ করি টু বি অনেস্ট। এবং আমার কাছে মনে হয় যে কাজ না থাকলে আমি ছটপট করি, এটা একটা প্রবলেম আমার।
তো আপনি 30 ইয়ার্সের পুরোটাই আসলে কর্পোরেট কালচারের জি। মধ্য দিয়ে যাচ্ছেন। জি কর্পোরেট কালচারের মধ্যে আমরা শুনতে পাই, যারা আমরা কর্পোরেট মানুষ না, আমরা শুনতে পাই যে এখানে অনেক রকমের মানে পলিটিক্স হয়। এটা কি আসলেই হয়? পলিটিক্স কোথায় হয় না ভাই? পলিটিক্স পরিবারে হয় না, সব জায়গায় হয়। পলিটিক্স আপনি এই যে টেলিভিশন সেন্টারে হয় না, পলিটিক্স আপনার কর্পোরেটে হয়। এবং ইট ইজ এ পার্ট অফ আই উড সে প্রফেশন, এটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না। আমি সবসময় একটা কথা বলি, দেখেন পলিটিক্স অ্যাকচুয়ালি কার এগেনস্টে হয়? পলিটিক্স হয় তার এগেনস্টে হু ওয়ান্টস টু পারফর্ম। আপনি যদি ভালো কাজ করেন আপনার এগেনস্টে পলিটিক্স হবে। ইফ ইউ আর লুথা টাইপের লোক হন, আপনার এগেনস্টে কোনো পলিটিক্স নাই। সো ওয়ান্স ইউ ওয়ান্ট টু ডু গ্রেটার জব, অ্যান্ড পৃথিবীর সবাই তো আপনাকে পছন্দ করবে না। আপনি ভালো আছেন অথবা আপনি খুব ভালো কাজ করেন, আমার তো খুশি হওয়ার কিছু নাই। ইট ইজ নট সামথিং লাইক দ্যাট আই উইল বি ভেরি মাচ ডিলাইটেড ইউ আর ডুইং গ্রেট জব, সো দ্যাট আমি মিলাদ দিয়ে দিব। ব্যাপারটা এরকম না। আপনি খুব ভালো কাজ করতেছেন তো আমি সন্ধ্যার সময় গিয়ে আলাদা করে দোয়া পড়িয়ে দেবো, ব্যাপারটা এরকম না কিন্তু। সো ইউ মাস্ট রিমেম্বার, কর্পোরেটে কাজ করেন আর যে জায়গায় কাজ করেন, ইউ উইল ফেস অফ স্ট্রাগলস। পলিটিক্স ফেস করবেন, অ্যান্ড পলিটিক্স হয় স্পেশালি হু আর ডুইং সামথিং ডিফারেন্ট গ্রেটার জব, যে ভালো কাজ করে তার বিরুদ্ধে হয়। এটা মাথায় রাখতে হবে। সো আমার কাছে আমি জিনিসটাকে অন্যভাবে নেই, যে আই বিলিভ দ্যাট ওয়ান্স আই ফেস দিস পলিটিক্স, আই বিলিভ দ্যাট আই এম ডুইং গুড জব এবং আই ওয়ান্ট টু ডু বেটার। তখন আমার মনে করি আমি কাজ দেখা যায়, এবং সামবডি ইজ ডুইং পলিটিক্স, আই ডোন্ট কেয়ার, তুমি তোমার কাজে ব্যস্ত থাকো, আই এম রেদার ফোকাসড অন মাই ওয়ার্ক। এবং সে যখন আমার এগেনস্টে কিছু করতে চায়, সে এইগুলি করতে করতে সে নিচে পিছায়, আমি সামনের দিকে আগাই। সো আই অলওয়েজ ফিল দ্যাট গুড, যে ওকে আমার এগেনস্টে কিছু একটা হচ্ছে, তার মানে আই এম ডুইং গুড জব, আই এম গুড জব, লেট মি ডু বেটার, লেট মি ডু ইভেন বেটার। সো আই ওয়ান্ট টু ফোকাস মোর অ্যান্ড মোর। তো আপনি এই যে পলিটিক্স, যে কর্পোরেট পলিটিক্স, এই পলিটিক্সের মধ্যে খুব মানে খুব কী বলে, খুব বাজেভাবে কখনো পড়েছিলেন? যে ধরেন এই পলিটিক্সে পড়ে আপনার মনে হচ্ছে যে আমি এই যেন আমার মাঝে মাঝে মনে হয় তোর এই নাটক করাই আমার ঠিক হয় নাই, ফিল্মটা বানানো ঠিক হয় নাই, এরকম কি আপনার কখনো মনে হয়েছে যে এই ফিল্ডে এত কিছু করলাম, তারপরে এত পলিটিক্স, এত ধরেন একটা কোম্পানির জন্য আপনি জীবন দিয়ে দিচ্ছেন, আপনি 12-14 ঘন্টা পরিশ্রম, কম কথা না, তারপরে হয়তো দেখতে পাবেন ঘুরে ফিরে দিয়ে যে আপনার কাঁধের উপরে আপনিই সব কিছু করছেন, কিন্তু আরেকজন এটার মানে ক্রিমটা খেয়ে ফেলতেছে, এবং আপনাকে বলতেছে না এটা ওনার আমিই করছি, উনি একটু জাস্ট হাত বুলাই দিছে, এরকম কি কখনো হয়েছে আপনার সাথে? অনেকবার, several times, you know, sometimes মনে হয়েছে যে মাথা ফাটায় ফেলাই, sometimes মনে হয়েছে no, I will not come, sometimes মনে হয়েছে যে no, this is not my piece of cake. So it has happened, because আমরা তো মানুষ না। But again, at the end of the day, I try to adapt with the situation. That is called, in a professional life, দুইটা জিনিস আপনার খুব ম্যাটার করে। একটা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি আর একটা ফ্লেক্সিবিলিটি। বিকজ ইউ উইল নট অ্যাকসেপ্ট এভরিথিং বাই ইউর ওন। আপনার মতো করে সব কিছু আপনি পাবেন না। যখন আপনার মতো করে সব কিছু পাবেন না, তখন আপনাকে অ্যাডজাস্ট করতে, দ্যাট ইজ কল অ্যাডাপ্টেবিলিটি। যখন আপনি অ্যাডাপ্ট করতে চান, তখন আপনার ফ্লেক্সিবল হইতে হয়। যে নাহলে তো আপনি যদি রিজিড থাকেন, তখন আপনি অ্যাডাপ্ট করতে পারবেন না। ইয়েস, দেয়ার আর মিনিট, আমি বলতে চাই না, ইফ আই মেনশন দ্য নেম অফ দ্য অর্গানাইজেশন, পারহ্যাপস দে উইল টেক ইট নেগেটিভলি, বাট আই হ্যাভ ফেসড ভেরিয়াস পলিটিক্স ইন লাইফ। অনেক ভালো কাজ করছি, আই হ্যাভ নট গট দ্য অ্যাপ্রিসিয়েশন। অনেক ভালো কাজ করছি, দিনের শেষে আই ফেস দ্য ক্রিটিসিজম। অনেক ভালো কাজ করছি, তারপরে মনে হয়েছে যে সর্বসাকুল্য সবাই মিলে আমার এগেনস্টে কাজ করতেছে। বাট অ্যাজ আই সেড, যে আমি তো আপনাকে পরিবর্তন করতে পারবো না, হ্যাঁ, বাট আমি যেটা করতে পারবো, আমার নিজকে পরিবর্তন করতে পারবো। সো আই অলওয়েজ ট্রাই টু রিফোকাস অন মাই সেলফ, যে ঠিক আছে, লেট দেম ডু, লেট মি ফোকাস অন মাই ওয়ার্কস, রাইট? এটা একটা বড় ইস্যু আছে। আরেকটা ইস্যু হচ্ছে যে লিডারশিপ রোলে যখন আপনি কাজ করবেন, যখন আপনি নেতৃত্বের জায়গায় কাজ করবেন, সবাই আপনাকে সমানভাবে সাপোর্ট দেবে না, রাইট? এবং আপনি যখন সবাই সমানভাবে সাপোর্ট দিবে না, তখন অ্যাজ এ লিডার ইউ হ্যাভ টু ম্যানেজ। লিডারের একটা বড় কাজ হচ্ছে ম্যানেজমেন্ট স্কিল, রাইট? তো ম্যানেজমেন্ট স্কিলের ক্ষেত্রে কেউ একটু দুর্বল, কেউ একটু তেরা, কেউ একটু ডিফারেন্ট, কেউ একটু বেশি কথা বলে, কেউ একটু ঝামেলা করে। এটা কিন্তু এই যে স্টেক হোল্ডার, এটা আপনাকে জানতে হবে, এবং জেনে কিন্তু ইন্ডিভিজুয়াল কাস্টমাইজ বিহেভটা করতে হয়। এবং কাস্টমাইজ, ফর এক্সাম্পল, আই হ্যাভ সান অ্যান্ড ডটার।
আমার মেয়ে একরকম, ছেলে একরকম। আমি কিন্তু দুজনের সাথে একই টিউনে কথা বলি না, আই টক ডিফারেন্ট, রাইট? সো এই যে ডিফারেন্ট কাস্টমার আইডেন্টিফিকেশন করা, এটা কিন্তু আমার আশেপাশের লোকগুলি আছে। এবং আমার পিওনের সাথে কোন টিউনে, আমার ড্রাইভারের সাথে কোন টিউনে কথা বলবো, ইউনো, যে আমার লিফটম্যানের সাথে কোন টিউনে কথা বলবো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ওয়ান্স ইউ আর গ্রোয়িং, আপনি যখন বড় হচ্ছেন, ফর এক্সাম্পল ইউ আর দ্য মাথা, রাইট? আপনি যখন মাথা হচ্ছেন, আপনার অনেক কটা ডালপালা তো আপনার শরীরে, আপনার 2টা হাত আছে, 2টা পা আছে, একটা হার্ট আছে, 2টা কিডনি আছে, অনেক কিছু মিলে আছে একটা আপনার পূর্ণাঙ্গ মানুষ। তো প্রত্যেকটা জিনিসই অপারেটিভ রাখার দায়িত্ব আবার আপনার। সো এই কাজগুলি আপনাকে ডিপ্লোম্যাটিক্যালি ম্যানেজ করতে হয়। না, এটা আপনি ঠিকই বলছেন যে, এবং এই যে ডিপ্লোমেসিগুলো আসলে আপনি যেটা বলছেন খুব ফাইন। আমি আসলে আমার প্রশ্নটা ছিল যে এই ডিপ্লোমেসিটা কি মানে কর্পোরেট সেক্টরে কি এটা বেশি হয় নাকি সব জায়গায় আসলে এরকমই আছে? ইট ইজ ভেরি কমন। ডিপ্লোমেসি না, আপনি দিস ইজ কনফ্লিক্ট অ্যান্ড পলিটিক্স ইজ ভেরি কমন। যত বড় অর্গানাইজেশন তত বেশি পলিটিক্স, পরিবার যত বড় তত বেশি। কোনো অর্গানাইজেশনে পাবেন যে মনে করেন মালিকের আশেপাশে 5টা লোক আছে, তারা পুরো সিস্টেমটাকে ডিরেল করে রাখে। কোনো অর্গানাইজেশনে আছে যে মনে করেন এটা প্রাইমারিলি ইটস নট, মাল্টিন্যাশনাল পলিটিক্স আছে, ন্যাশনাল পলিটিক্স আছে। মাল্টিন্যাশনাল পলিটিক্সটা খুবই সোবার, সিনেমার মতো, ধরতে পারবেন না। ন্যাশনাল বিট অফ ডার্টি, তারা মনে করেন মানে দে ডোন্ট কেয়ার, মানে বুঝছেন না? সো এইটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না। একটা পরিবারে যদি 10টা মানুষ থাকে, ওখানে পলিটিক্স আছে, 5 ভাই বোনের ভিতরে পলিটিক্স আছে, সো আপনার বন্ধুর ভিতরে পলিটিক্স আছে। সো পলিটিক্স ইজ ইন এভরিহোয়ার, আপনি কিন্তু কোথাও মিস নাই। হ্যাঁ, সো আমরা যারা কর্পোরেটে কাজ করি, ওইটার স্লোগান হয় কর্পোরেট পলিটিক্স, বাট ইট ইজ অ্যাপার্ট ফ্রম এভরিহোয়ার। বাট ইয়েস, অ্যাজ আই সেড বিগিনিং, যে কথাটা বললাম ভাইয়া, যে আপনি যদি কন্টেম্পোরারিলি যদি আপনি নেতৃত্বের জায়গায় যান, রাইট, তখন আপনার নেতৃত্বকে সবাই সাপোর্ট দিবে তার কোনো মানে নাই। বিকজ আপনি লাইমলাইটে আছেন, তাতে করে আমার এত আনন্দ পাওয়ার কিছু নাই। আমি যেহেতু এত আনন্দ পাই না, আপনি লাইমলাইটে আছেন, তখন আপনাকে এটা ডিপ্লোম্যাটিক্যালি ম্যানেজ করতে হবে। ফাইন। আমি আরেকটা কোশ্চেনে যাচ্ছি, সেটা হচ্ছে ধরেন আপনার মতো আমারও, আপনার যেমন একটা ছেলে একটা মেয়ে, আমার একটা ছেলে একটা মেয়ে। আমার মেয়েটা এবার ঢাকা ইউনিভার্সিটিতে মানে ভর্তি হয়েছে, এবার মাশাআল্লাহ, সে ডেভেলপমেন্ট স্টাডিজে ভর্তি হয়েছে। তো ও আবার কি খুব মানে একটু স্বাধীন চেতা। ও মানে ওকে আমি অনেক টিচারের অপশন দিচ্ছি যে তুমি 5টা টিচারের কাছে পড়ো, একটা টিচারের কাছে পড়বে না। বলে না, আমি কেন পড়বো, আমি নিজে পড়বো। আমি খুব কনফিউজ থাকতাম যে হলিক্রসে পড়তো, আমি যেহেতু সে তো মনে হয় ইউনিভার্সিটিতে চান্স পাবে না, পরে প্রাইভেটে পড়াইতে হবে আর কি। কিন্তু আমার ইচ্ছা ছিল যে ওটা ভালো সাবজেক্ট পড়বে। তো চান্স পেয়েছে ঢাকা ইউনিভার্সিটির একদম টপ ডেভেলপমেন্ট স্টাডিজে। ও তো কমার্স থেকে কি আবার ওই আর্টসে পরীক্ষা দিছে, ও মেরিট লিস্টে 76 হয়েছে। ও অপশন দিছে প্রথম। তো ডেভেলপমেন্ট স্টাডিজ পাওয়ার পরে আমি এটা সম্পর্কে তেমন কিছু জানি না। তো আমি খুঁজতেছিলাম যে আমি কাউকে জিজ্ঞেস করবো, আমার এক ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম। সে বলে যে হ্যাঁ, এটা তো খুবই স্কিলফুল সাবজেক্ট, এটা এমন তেমন। আপনাকে পেয়ে আমি ওর কোশ্চেনটা জিজ্ঞেস করি, এটা আমি আসলে দর্শকরাই জানবে যে একটা বাচ্চা ধরেন সে ডেভেলপমেন্ট স্টাডিজে চান্স পেলো, অ্যান্ড তার হাতে অপশন আছে অনেকগুলো। সে তো মাত্র ফার্স্ট ইয়ারে, হয়তো সে আরও 4 বছর পরে পাস করে বের হয়ে যাবে। সে কি বিসিএস দিবে, নাকি সে কর্পোরেট ওয়ার্ল্ডে যাবে? মানে এটা আপনার পারসেপশন থেকে বলুন। নাকি তাকে মাঝে মাঝে বলি, সে বলে আমি বিজনেসও করতে পারি। আমি অবাক হয়ে যাই যে কী বলে। তাকে আমি চাকরির একটা লাইনে ঢুকাইলাম। হ্যাঁ, তো তখন আমি মনে ভাবি যে জেনেটিক ব্যাপার স্যাপার নাকি, যে আমি কেমিস্ট্রিতে পড়ে আমি চলে গেলাম ফিল্মে। তো আমি তারা আমি বললাম তুমি কি জব করবা না কি করবা, নাকি বিসিএস দিবা, বিসিএস দিয়ে কিছু একটা করবা? বলে তোমার কথা তো আসলে হবে না, আমার এমন আছে আমি বিজনেস তো করতে পারি, যদি আমার বিজনেস আইডিয়াটা আমার ঠিকমতো জেনারেট হয়, আমি বিজনেস তো করতে পারি। তার উদ্দেশ্যে, সে মানে একটা জেনারেশন, এই উদ্দেশ্যে আপনার কি বলার? বর্তমান জেনারেশন অত্যন্ত ব্রিলিয়েন্ট। আমি আপনার অনেক ব্রিলিয়েন্ট, অনেক মেধাবী। আপনি কিন্তু ইউ ক্যানট সিম্পলি ডিক্লাইন যে আমরা অনেক সময় মনে করি যে আমরা অনেক কিছু বেশি জানি, ব্যাপারটা ওরকম না। দিস জেনারেশন ইজ রিয়েলি ব্রিলিয়েন্ট। বাট অ্যাজ আই সেড, ব্রিলিয়েন্স হচ্ছে একটা ইনগ্রিডিয়েন্টস। আপনি যতক্ষণ, এটা একটা মশলার মতো, রাইট? যদি আপনি মশলাটাকে যদি পুরোপুরি মিক্সচার না করতে পারেন, তাহলে তরকারি ভালো হবে না, রাইট? তার মানে ইনগ্রিডিয়েন্টকে পুরোপুরি এক্সপিডাইট করতে হবে। আমি এই জেনারেশনের উদ্দেশ্যে বলতে চাই যে সিন্স তাদের মেধা অনেক ভালো,
এবং এটাও তাদের মাথায় রাখতে হবে, দে আর মোর ইন কম্পিটিশন। এখনকার জমানা এটা কিন্তু ওই গল্প আমি অনেক দিন আগেও বলেছিলাম এই কথাটা, যে বাংলাদেশে এই গল্পগুলি কিন্তু আর হবে না যে অমুকে 10 টাকা দিয়ে শুরু করছিল এখন 10,000 কোটি টাকার মালিক। হ্যাঁ, অথবা আমরা যদি ইতিহাস দেখি, ফর এক্সাম্পল বাংলাদেশে, আমি যে কোম্পানিতে আছি, আব্দুল মুনিম স্যার, উনি 70 টাকা নিয়ে ঢাকা এসেছিলেন, এখন পরবর্তীতে উনি সাম্রাজ্য তৈরি করেছিলেন। আপনি যদি বাংলাদেশের আকিস সাহেবের গল্প দেখেন, উনিও গ্রাম থেকে উঠে এসে বিশাল সাম্রাজ্য তৈরি করেছেন। আপনি যদি বাংলাদেশের যে সিটি গ্রুপের মালিকের গল্প দেখেন, একই রকম দেখবেন। আপনি দেখবেন যে যমুনা গ্রুপের কথা বলছিলেন, মানে দে আর সামহাও যে একটা সময় এসে তারা বড় হয়েছে, বাট ওই সময়টার কম্পিটিশান আর আজকের দিনের কম্পিটিশান এক না, অনেক ডিফারেন্স আছে। সো ইফ সামবডি ওয়ান্টস টু ডু ইভেন বিজনেস, আই উড অ্যাপ্রিসিয়েট যদি আজকের থেকে যদি আমার সামর্থ্যে যদি কোলাইতো, আমার যদি মিনিমাম সলভেন্সি, এখন আমার কাছে মনে হয় আই শুড ডু দ্য বিজনেস, আমারও মনে হয়, বিকজ আমি তো কাজ করে আরেকজনের পয়সা বানাই দিই, রাইট? So I think this generation, if they want to do independently something entrepreneurship, it is always appreciable. যে আমি নিজে কিছু করলাম, নিজে কিছু করে নিজে কিছু তৈরি করলাম, নিজের একটা ভুবন তৈরি করলাম, নিজের একটা জগৎ তৈরি করলাম, অথবা নিজে কোনো একটা আইডিয়া বা ডেভেলপ করলাম। সো এটা অনেক ভালো। আমার জেনারেশন যদি আমি যদি আজকে থেকে 30 বছর আগে যদি আমাকে কেউ বুদ্ধিটা দিত, তাহলে আমি ব্যবসা শুরু করতাম। তো আমি কিন্তু করতে পারি না। ধরেন এটা আমার একটা কোশ্চেন আছে, যে ধরেন মেয়ের কথাই বললাম যে ও এটা করতে চায়, তো ফিনান্সিয়াল যে ব্যাকআপটা দরকার, ওটা তো আমি তাকে দিতে পারবো না। তো সে ব্যাকআপ কী করে? বিজনেস ইজ মোর অফ আইডিয়া ড্রিভেন, ইটস নট অলওয়েজ মানি, রাইট? এখন অনেক ইয়তরা দেখবেন প্রচুর টাকা পয়সা কামাই করে, নতুন নতুন আইডিয়া আসছে, নতুন নতুন টেকনোলজি আসতেছে, নতুন নতুন থট প্রসেস আসতেছে। সো ইট ইজ নট অল অ্যাবাউট দ্যাট ইউ হ্যাভ দ্য ফান্ড থাকলে সবাই ব্যবসা করতে পারে, তাহলে ব্যাপারটা তো দেয়ার আর সো মেনি পার্সেন্টস। গ্রামের মানুষের মনে করেন 100 কোটি টাকার মালিক আছে, সে কি ব্যবসা করে? ব্যবসা ইজ এন আইডিয়া ইন ইনোভেশন। এখন যদি আপনার মেয়ে বা ভবিষ্যৎ জেনারেশন যদি দে ওয়ান্ট টু ডু সামথিং, সে যদি আরেক জায়গায় কাজ করে মাসে 30,000 টাকা বেতন পায়, আরেক জায়গায় কাজ করে যদি 50,000 টাকা বেতন পায়, শুরু করলো মনে করেন, তার চেয়ে যদি নিজে কিছু কষ্ট করে 2 বছর পরে 5 লাখ টাকা কামাই করতে পারে, দ্যাট ইজ ইভেন বেটার। না, এটাই একটা ব্যাপার যে মানে এখন যারা নিউ জেনারেশন যারা তাদের কিন্তু আসলে অনেক, আপনি যেটা বললেন যে আমার মেয়ের কথাই আমি আবার বলি, ও দেখা যায় যে আমি জানি না, হঠাৎ করে দেখি যে ওর আমাকে বললো একদিন যে তুমি আমাকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দাও, এই জন্য কী করতে হবে, এনআইডি করতে হবে, এনআইডি করে দিলাম। তা আমি বললাম যে আমি বুঝতে পারলাম না যে ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে কী করবে, কারণ ওকে আমরা এরকম এনাফ পয়সা ওকে দিই না, যেটা দরকার সে দিচ্ছি, কিন্তু টাকা তো দিই না। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে কী করবে? ও বলে যে আমার বিকাশে ওর কিছু টাকা আসছে প্রথম, বেশ কিছু অ্যামাউন্ট, ধরুন 5,000 6,000। তা আমি তাকে কোশ্চেন করলাম যে তোমার এই টাকা কোত্থেকে আসে? তো বলে আমি তো ইবুকে লিখি। ইবুকটা কী জিনিস, এটা যেমন একটা থট প্রসেস, সে ইবুকে লেখে। এবং পরে আমি দেখলাম যে একটা বাংলাদেশে একটা নামি ইবুক সংস্থা, সেই ইবুকের সে লিস্টেড টপ 10 রাইটারের মধ্যে সে একজন। মাশাআল্লাহ। তো আমি বললাম যে এটা সে তুই কখন লিখলা, কখন এখান থেকে আবার আর্ন হচ্ছে, এবং সেই আর্নের অঙ্কটা খুব একটা কমও না, বেশ ভালো অঙ্ক। আমি বললাম তোমার তো বাবা এটা কষ্ট হচ্ছে অনেক, বলে আমি তো এটা এনজয় করতেছি, আমি তো এটা নট মানে টাকার জন্য আমি তো লিখছি না। কিন্তু ওদের মধ্যে যেটা সবচেয়ে ভালো, ও যে আমাদের সময় এটা হতো কি যে ভাই আপনি আমাকে নাটকের সুযোগ দিয়েছেন, দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না, পয়সাপাতি দিয়েন না। ওরা তা না, ওরা বললো যে আমি এটা লিখছি, আপনি তো এটা আর্ন করতেছেন, সো আপনি আমাকে, ও নেগোশিয়েট করে যে আপনি আমাকে 20% দেন, আমি 20% তো নিব না। আমি দেখি যে প্রকাশক আমাকে নক করে, এটা ওকে নক করে। আমি বললাম যে তুমি ওকে দিলে না কেন? বলে না, ওনাকে তো দিব না, উনি তো অ্যাডভান্স মানি দিবে না। আমি ভেরি সারপ্রাইজড। ইটস ফাইন, অলওয়েজ গুড। আমার কাছে মনে হয় যে ইট ইজ অলওয়েজ গুড টু হ্যাভ সামথিং ডুইং ফর ওন। আপনি যদি নিজের জন্য কিছু করতে পারেন, এর চেয়ে বড় শান্তি তো আর কিছু নাই। তো আমাদের এটা ভালো জিনিস। এটা আমাদের একটু দেশের প্রসঙ্গে আসি। দেশ সম্পর্কে আপনার মানে এই মুহূর্তের ভাবনাটা কি? যে আমরা আসলে ডেফিনেটলি আমরা কিন্তু 71-এর পর থেকে কিন্তু আমরা এক জায়গায় নাই, কিন্তু আমরা কিন্তু অনেকেই বলে যে দেশ আগায় নাই, একই জায়গায় আছে। আমি এটা বিশ্বাস করি না। আমি মনে করি বাংলাদেশ আসলে এগিয়ে গেছে, অনেক অনেক দূরে এগিয়ে গেছে। তো আপনার কাছে ড্রিমটা কীরকম? আপনি ড্রিমি মানুষ, তো যে
আমরা কি ভাই আমি একটা কথা বলি, আমি খুব আশাবাদী মানুষ। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ হচ্ছে সম্ভাবনার দেশ, এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট বিউটি হচ্ছে মিডল ক্লাস। ওকে, মিডল ক্লাস ইজ দ্য গেম চেঞ্জার, এটা মাথায় রাখতে হবে। এবং বাংলাদেশের মিডল ক্লাস ইজ দ্য স্পেন্ডার, মিডল ক্লাস লাভ টু স্পেন্ড মানি। তো মিডল ক্লাস যেহেতু পরিশ্রম করে স্পেন্ড করে, যে দেশে স্পেন্ডিং অ্যান্ড পরিশ্রমের টেন্ডেন্সি আছে সে দেশ কখনো ঠেকে না। আদার দেন ফিউ অফ দ্য টার্মস, আমি পলিটিক্যাল জায়গা যেতে চাই না, বিকজ আই এম নট হিয়ার টু ডিসকাস এনি পলিটিক্যাল ডিসকাশন। বাট আমার কাছে মনে হয় যে যে আমাদের দেশে প্রায় 20 কোটির উপরে মানুষ, রাইট? 20 কোটি মানুষের ভিতরে আপনি খেয়াল করে দেখেন যে যদি দেশটার প্রতি কিছুই না থাকতো, অনেকে আমরা অনেক বাজে বাজে কথা বলি, তাহলে আপনার এই দেশ দখল করার জন্য সবাই ট্রাই করতো না। Everybody is trying to capture this country. America is trying, China is trying, India is trying, Pakistan is trying. Everybody has that full loop in this country. Reasonটা কি? মধু না থাকলে তো কেউ আসতো না, রাইট? সো দেয়ার আর সামথিং হিয়ার ইন বাংলাদেশ। সো আমার কাছে মনে হয় যে দিস কান্ট্রি হ্যাজ দ্য ট্রেমেন্ডাস পটেন্সিয়াল অ্যান্ড ইউথ ইজ দেয়ার। ইউথ ইজ দ্য গেম চেঞ্জার। হ্যাঁ, ইউথ, মিডল ক্লাস, দুইটা জিনিস। একটা জাতির পরিবর্তনের জন্য দুইটা জিনিস খুব কাজ করে, একটা হচ্ছে ইউথ অ্যান্ড মিডল ক্লাস, অ্যান্ড বোথ উই হ্যাভ দ্য স্ট্রেংথ ইন বাংলাদেশ। হ্যাঁ, মধ্যবিত্ত মেধাবী তরুণ আছে আমাদের দেশে। তো আমাদের দেশে সম্ভাবনা অনেক বেশি। আমার কাছে মনে হয় এই সম্ভাবনাকে পুরোপুরি নেতৃত্বে যারা আছেন তাদেরকে পুরোপুরি কাজে লাগাইতে হবে, এটা হলো একটা বড় জিনিস। নাম্বার 2, একটু অফ ট্র্যাকে যদি কথাবার্তা বলি, যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাও ঢেলে সাজানোর ব্যাপার আছে, যে শিক্ষা ব্যবস্থা কোন লেভেল পর্যন্ত কি করা উচিত। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যদি আপনি আসেন, যারা কর্মসংস্থানে হেল্প করে তাদের কোনো ইনপুট নেওয়া হয় না যে আমার আসলে ইন্ডাস্ট্রিতে কি চাই। আমাদের দেশের প্রতি বছর 8 থেকে 10 লক্ষ ছেলেমেয়ে বের হচ্ছে যারা আপনার গ্র্যাজুয়েশন করছে, তাদের প্লেসমেন্ট কোথায় হবে, তারা কোথায় কাজ করবে। এবং এইখানে পলিটিশিয়ানরা যারা আছেন, সচিব যারা আছেন, তারা কাজ করবেন, ট্রু, বাট তাদেরকে ইন্টার ডিপার্টমেন্ট ইন্ডাস্ট্রিয়াল অ্যালাইনমেন্ট নাই আমাদের। এটা একটা বড় গ্যাপ আমাদের আছে। এখানে যারা আছেন, যারা সততার সাথে কাজ করতে চান, তাদেরকে এনগেজ করতে হবে। সো ইউ ক্যান টেক দ্য ভ্যালুস। সো আমার কাছে মনে হয়, আই অলওয়েজ বিলিভ দ্যাট বাংলাদেশ ইজ নাইস কান্ট্রি। এবং আপনি বিশ্বাস করেন যে আমার এই প্রফেশনাল লাইফে আই নেভার ট্রাই টু বি মাইগ্রেটেড টু এনি কান্ট্রি। অনেকে আছে না যে অমুক দেশে মাইগ্রেট, অস্ট্রেলিয়া, আমেরিকা, বিভিন্ন দেশে। ইভেন আই নেভার ট্রাইড। আমার তো খুব ইজি, এটা খুব ইজি কঠিনের কথা না, আই নেভার ট্রাইড। আমার কাছে মনে হয় যে আই এম ভেরি হ্যাপি হিয়ার। আমি এখানে সন্ধ্যার সময় 2 বেলা ভাত খাইতে পারতেছি। আই এম হিয়ার উইথ এভরিথিং ইজ দেয়ার। ওয়াই শ্যাল আই বি সামওয়ান? আমি অন্য দেশে গিয়ে রিফিউজিগিরি করার আমার দরকারটা কি? সো আমার কাছে মনে হয় দিস ইজ ওয়ান্ডারফুল কান্ট্রি, বিউটিফুল কান্ট্রি, এবং আই লাভ বাংলাদেশ। Only thing is the alignment is very important as far as youth, politics and সব জায়গায় একটা অ্যালাইনমেন্ট দরকার আমাদের। নাইস। এই যে মধ্যবিত্তের যে ব্যাপারটা, মিডল ক্লাসের যে ব্যাপারটা বলেন, আমি এটা আপনার সাথে একটু অ্যাড করি যে খুবই ইম্পর্টেন্ট কথা বলছেন কিন্তু এটা এটা একটা মার্ক করার মতো কথা। কারণ আমাদের এখানে, আমি আমার সেক্টর থেকে বলি, যেহেতু আমি ফিল্ম অ্যান্ড নাটক এটা নিয়ে, আমি কোনো নাটক, কোনো ফিল্ম, কোনো কবিতা, কোনো উপন্যাস, কোনো সাহিত্য, কোনো সঙ্গীত, এখানে আমি কাউকে দেখিনি, সরি টু সে, আপার ক্লাস বা লোয়ার ক্লাসকে আমি দেখিনি। হয়তো কিছু লোয়ার ক্লাস থেকে কিছু আসে, হয়তো কিছু আপার ক্লাস থেকে কিছু আসে, সেই পার্সেন্টেজে হয়তো 1%, বাট দ্য 90% ইজ বিলং ইন দিস মিডল ক্লাস। জি, মানে একটা কবি, রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো একজন হয়েছে, সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু একজন কবি, সেই কবি কিন্তু সেই মিডল ক্লাস, মধ্যবিত্ত, তার টানা পড়েন, সেখান থেকে কিন্তু সে আসে, সে স্ট্রাগল করে। একটা ফিল্ম মেকার, আমাদের যারা বন্ধুবান্ধব ফিল্ম মেকার, আমি কাউকে দেখি না যে সে মানে খুব উচ্চবিত্ত কিছু থেকে, তার মাথায় ওটা আসেই না। তো মিডল ক্লাস এখানে একটা বড় ফ্যাক্টর। জি। তো এখানে আমি যে কোশ্চেনটা করতে চাই, আমাদের দেশ সম্ভাবনার দেশ, কিন্তু এখানে একটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি যে এখানে রুচির একটা দুর্ভিক্ষও কিন্তু চলতেছে। জি। যে মানুষের মধ্যে সস্তা জিনিসের খুব জনপ্রিয়তা বেশি। জি। সেই ক্ষেত্রে অনেকেই চেষ্টা করতেছে যে রুচিটা যাতে ফিরিয়ে আনা যায়। আমি অনেক পলিটিশিয়ানকেও এখানে এই আপনার সিটে বসেই বলছে যে সাংস্কৃতিক বিপ্লব একটা হওয়া প্রয়োজন।
যেটা হচ্ছে সুষ্ঠু সংস্কৃতি। বাচ্চাদের মুখে আমরা গালি শুনতে চাই না। জি আমি আমার বাচ্চা, আপনার বাচ্চা, সবাই কিন্তু ওরা কিন্তু গ্রো আপ হচ্ছে। ওরা যদি শোনে যে একটা গালি হচ্ছে এবং গালিটা পপুলার হচ্ছে, তখন কিন্তু ওরা দিতেও পারে সেই গালিটা। জি তো আমার মনে হয় আমি শখে চলে যাব যদি দেখি যে আমার বাচ্চাটা ওই গালি দিচ্ছে। তো এই ব্যাপারের জন্য সাংস্কৃতিক বিপ্লব যে করা প্রয়োজন, বিভিন্ন জন পলিটিশিয়ান থেকে শুরু করে অনেক লোকজনই বলছে। আপনার সেক্টর থেকে আপনার কি মনে হয়, এটা কি প্রয়োজন না আমাদের? না, অফকোর্স আপনার যে আমরা যাই কিছু করি ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি, যেটা বললেন এটা করা উচিত। সাংস্কৃতিক বিপ্লব বলেন, আমি আই এম রেদার নট টু ডিসকাস এনি পলিটিক্স, বাট আমাদের ভাষাগত অবশ্যই ইস্যুজ আছে, থাকতে হবে। বাট এগেইন যখন একটা জাতি যখন একটা টার্মোয়েলের ভিতরে আস্তে আস্তে গ্রো করে, যখন একটা ট্রানজিশন পিরিয়ড থাকে, যখন আপনার একটা গ্রোথ স্টেজ থাকে, যখন গ্রোথ স্টেজ থাকে তখন অনেক ভুল হয়, অনেক মিস্টেক হয়। হ্যাঁ, আপনি যখন দৌড়াইতেছেন, রাইট, আনলেস ইউ আর ডুইং দ্য ভেরি পারফেক্ট, হ্যাঁ, তারপরে হয় কি যে সামটাইমস আপনি একটু থামতেছেন, আবার হাঁটতেছেন, আবার করতেছেন। ইভেন দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড, দে আর ডুইং দ্য মিস্টেক, করছে না। আপনি মেসি ফর এক্সাম্পল, সে কি 100% কারেক্ট বল পাস করতে পারে? সামটাইম মিস্টেক। সো আমরা একটা পরিবর্তনের ভিতর দিয়ে আস্তে আস্তে ইভলিউশন হচ্ছি জাতি হিসাবে। এবং আমরা একটা একসময় আমরা দুর্ভিক্ষ করিত ছিলাম, আস্তে আস্তে আমরা গ্রো করছি, মানুষের ইনকাম বাড়ছে। এখন একটা রিক্সাওয়ালা মাসে 30,000 টাকা ইনকাম করে মিনিমাম। সো এই যে স্টেজগুলি পরিবর্তন হচ্ছে, আমাদের ডিজিটাল কানেক্টিভিটি বাড়ছে, অনেক কিছুর সমন্বয় হচ্ছে, এবং এই সমন্বয়টা একটা পরিবর্তন আস্তে আস্তে স্টেবল হবে, এবং এই স্টেবলটা হইতে একটু সময় লাগবে। এই ধৈর্যটা আমাদের থাকতে হবে। ফাইন। আচ্ছা, আমি আরেকটা মানে আমাদের প্রায় শেষের দিকে চলে আসছি, আমরা একটা জিনিস জানতে চাই, এটা আমার কাছে অনেকেই জানতে চেয়েছিল, যে যদি মানে কর্পোরেট সেক্টরে কেউ আসে, তাদেরকে এই প্রশ্নটা যদি আমি করি, সেটা হচ্ছে যে একটা বাচ্চা যদি তার এম থাকে যে আমি আসলে কর্পোরেট সেক্টরে আমি ভালো কিছু করব, আমি সিইও হব একসময়, সে এখন মাত্র সে ধরেন MBA করলো, একদম মিডল ক্লাস ফ্যামিলি, মিডল ক্লাস বলছি আমি, তাকে বাসা থেকে ধরেন সে রিক্সা ভাড়া বা বাস ভাড়া দেওয়া হতো, সে কোনোভাবে গিয়ে ঢাকা ইউনিভার্সিটি বা কোনো ইউনিভার্সিটি থেকে পাশ করে সে MBA করেছে। সে যদি কর্পোরেটের চূড়ান্ত পর্যায়ে যেতে হয়, তাহলে তার স্টেপটা কী হবে, মানে কোন স্টেপ থেকে কোন স্টেপ পর্যন্ত সে যেতে পারবে? ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আপনি যে কথাটা বললেন সেটা হচ্ছে যে আপনার প্রথমত হচ্ছে যে ইউ মাস্ট ডিফাইন ইউর গোল, আপনি কোথায় যেতে চান, রাইট? আমি যদি এইভাবে এক্সাম্পলটা দিই তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা। ফর এক্সাম্পল, রাইট নাও আমরা সেগুনবাগের যেতে আছি, আপনি এখান থেকে উত্তরায় যাবেন, ওকে? তো উত্তরায় যেতে গেলে দ্যার ইজ এ ডিফারেন্ট ওয়েজ। আপনি বাসে উঠতে পারেন, আপনি মোটরসাইকেল নিতে পারেন, পাঠাও নিতে পারেন, নিজস্ব গাড়িতে যেতে পারেন, ওকে? ফ্রম হিয়ার ইউ আর স্টার্টিং, ফর এক্সাম্পল আপনি কাকরাইলের মোড়ে গেলেন, দেখলেন যেখানে একটা ট্রাফিক সিস্টেম আছে, তখন এনে দেখলেন প্রচণ্ড খেওয়াজ, তখন আরেকটা রুট আপনি নিতে পারেন। সেই জায়গায় মনে করেন বাংলা মোটর দিয়ে শুরু করলেন, বাংলা মোটর গিয়ে দেখলেন আরেকটা জাম, তখন আবার ডান দিকে গিয়ে মগবাজারে ঢুকতে পারেন, মগবাজার থেকে আরেকটু আগায় দেখলেন আরেকটা জাম, তখন আপনি হাতির ঝিলে ঢুকতে পারেন, হাতির ঝিল দিয়ে ঢুকে গিয়ে গুলশানাকে ঢুকলেন, দেখলেন জাম, তখন বাড্ডা হয়ে তারপর আস্তে আস্তে ঘোরায় একসময় উত্তরা পৌঁছাবেন। হোয়াট আই এম ট্রাইং টু মিন ইট, যে আপনার যদি ডেস্টিনেশনের প্ল্যান থাকে দেন পৌঁছাইতে মেবি দেরি হবে, বাট উইল রিচ। অপশান 1। অপশান নাম্বার 2 হচ্ছে কাকরাইলের জাম দেখে বাসায় ব্যাক করা অথবা অফিসে ব্যাক করা, যে আজকে আর যাওয়া যাবে না। অপশান নাম্বার 2। সো যে যাওয়া যাবে না প্ল্যানিংয়ে থাকে সে জীবনে যেতে পারবে না, রাইট? সো আমার কাছে মনে হয় যে দি পিপুল ওয়ান্টস টু গ্রো, দে শুড হ্যাভ এ প্ল্যান, অ্যান্ড টু এক্সিকিউট দ্য প্ল্যান দে নিড টু ওয়ার্ক। এবং ওয়ার্ক ইজ সামথিং, দুইটা কাজ তাকে করতে হবে। হি হ্যাজ টু ওয়ার্ক হার্ড অ্যান্ড স্মার্ট। হার্ড ওয়ার্ক ইজ সামথিং, পরিশ্রম করতে হবে। স্মার্ট ওয়ার্ক ইজ সামথিং, বুঝে শুনে করতে হবে। হ্যাঁ, যে আমি তো সারাদিন মাটি কাটি না, তো আমি যেহেতু মাটি কাটি না, তো হার্ড ওয়ার্ক মানে কি? আমি তো রিক্সা চালাই না, তাহলে আমাকে হার্ড ওয়ার্ক করতে হবে, কোনো সন্দেহ নাই। বাট হার্ড ওয়ার্কটা স্মার্টলি করতে হবে। এবং যদি আপনার ইচ্ছা থাকে প্রবল, যদি আপনি প্রতিনিয়ত নিজকে আপগ্রেড করেন, যদি আপনার লার্নিং এজিলিটি থাকে, যদি নিজকে ডেভেলপ করেন, তাহলে আমার কাছে মনে হয় সময় বেশি লাগবে, বাট ইউ উইল রিচ। ভেরি ফাইন। এটা আর যদি মনে করেন যে না, আমি খুব তাড়াতাড়ি কোনো কিছু অ্যাচিভ করতে চাই, দ্যাট উইল বি সামথিং রুইন ফর দ্য পিপল। আপনি যেটা বলেন যে আসলে পরিশ্রমের কোনো বিকল্প আসলে কোনো জায়গা থেকে নাই। আর স্টাডি যদি বলি যে আপনি তো ধরেন এখনও আমার ধারণা যে আপনি এখনও স্টাডির মধ্যে থাকেন। সে প্র্যাকটিক্যাল লার্নিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি একটা কথা অনেক সময় দিনে আমি একটা সেশনে বলেছিলাম যে পড়াশোনা শেষ করার পরে, সার্টিফিকেট পাওয়ার পরে
বাকি জিন্দিগিতে এই সার্টিফিকেট কোনো কাজে লাগে না, ছিঁড়া ফালায়ও দিতে পারে। ইট ইজ অনলি টু এন্ট্রি সামথিং। এটার বাকি জিন্দিগিতে কেউ দেখেও না, এটা একটা কনে দেখার মতো সামথিং। দেখার পরে আর বাকি জিন্দিগিতে যে পোলা যে মায়ারে বিয়ে করে, যে ছেলে পোলা মেরে বিয়ে করে একবার দেখে গ্রাম দেশে, বাকি জিন্দিগিতে কি আর দেখে? স্কুলের সার্টিফিকেট দেখে না। সো তারপরে সে ঘরে ঢুকে যায়, রাইট? তার মানে কি যখন সে কর্মক্ষেত্রে ঢুকে যাচ্ছে তখন তাকে প্রতিনিয়ত পারফর্ম করতে হবে। অ্যান্ড হি হ্যাজ টু ওয়ার্ক, হি হ্যাজ টু লার্ন, হি হ্যাজ টু অ্যাডমিট এভরিথিং। যে আমি কাজ করার ভিতরে যে শিক্ষাটা আসে সেটা বই থেকে নাই। কাজ করার পরে যে, ফর এক্সাম্পল আমি আপনাকে অন্যভাবে এক্সাম্পল দিই, ক্যান ইউ কুক? আপনি কি রান্না করতে পারেন? পারেন না, আচ্ছা ভালো কথা। আমি পারি না। আপনি কি ভাবির মতো রান্না করতে পারেন? মানে ধরেন 5,000 ভাগের 1 ভাগও না। বিকজ শি হ্যাজ এ প্র্যাকটিস, রাইট? আমার মা খালারা যে রান্না করতো তেল ছাড়া, সেই রান্না কি আমি পারি? শি হ্যাড এ প্র্যাকটিস। সো ইউনো যে প্র্যাকটিস ইজ সামথিং দ্যাট গোজ টু দ্য কিচেন। তা আপনি যখন কর্মক্ষেত্রে ঢুকেছেন, কর্মক্ষেত্রে ইজ এ কিচেন, এই কিচেনে তাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। দেন সামওয়ান উইল ফাইন্ড দ্য ডিফারেন্ট রেসিপিস, ডিফারেন্ট আইডিয়াস টু ডেভেলপ। সো এইটা হচ্ছে কর্মক্ষেত্রে কাজের মাধ্যমে কাজ করা এবং কাজ করে করে শেখা, অ্যাডমিট করা, রিলার্ন করা। দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর দ্য ইউথ। দ্যাট ইজ হোয়াট ইফ দে ক্যান ডু ইট কনসিস্টেন্টলি, এই কাজটা করে যাবে, দ্যাট ডেফিনেটলি হি অর শি ক্যান বি দ্য সিও। আপনার এই মানে এই অ্যান্সারটা যদি আমি অডিয়েন্স হিসেবে শুনতাম কোনো একটা হলে, আমি তালি দিতাম। সো এটা খুবই নাইস, ভেরি মানে গ্ল্যাড টু হিয়ার সাচ কাইন্ড অফ সেন্টেন্স। এখন একটা জিনিস আমি প্রায় শেষের দিকে চলে আসছি, আমাদের প্রোগ্রাম একদমই শেষ। আমি একদম শেষের দিকে আপনার কাছ থেকে একটা ছোটো জিনিস জানতে চাই, যে এই যে আপনার প্রথম দিকের একটা কথার যে এভরিথিং ইজ সেলস, আবার আমি আমার ছেলেপেলেদেরকে, অভিনেতা অভিনেত্রীদেরকে বা সবাইকে বলে এভরিথিং ইজ অ্যাক্টিং। তো এই অ্যাক্টিংটা কি সেলসের ক্ষেত্রে কি অ্যাক্টিংটার কোনো গুরুত্ব আছে? ফাইনালি ফান্ডামেন্টালি হোয়াট ইউ ওয়ান্ট টু সেল। আপনি যদি অ্যাক্টিং করেন কী জন্যে? কাউকে হাসানোর জন্য করেন, কাউকে কাঁদানোর জন্য করেন, কাউকে প্লেজার মোমেন্ট দেওয়ার জন্য করেন, কোনো একটা কানেক্টিভিটি তো করার চেষ্টা করেন, দ্যাট ইজ সেলস। আপনি যখন অ্যাক্ট করেন, আমি যখন কাঁদাই আপনাকে, অথবা আপনি যখন আমাকে কাঁদান, তখন কি আপনি ইমোশন বিক্রি করেন। আপনি যখন হাসান তখন আপনি লাফটার বিক্রি করেন। আপনি যখন কোনো কারণে একটা রোমান্টিক, তখন আপনি ভালোবাসা বিক্রি করেন। তার মানে কি আলটিমেট অবজেক্টিভটা কি? আলটিমেট অবজেক্টিভ কিছু না কিছু তো আপনি করতেছেন। সো অ্যাক্টিং কেন করেন আমি, অথবা আপনি কেন করান? টু ডু সামথিং গ্রেটার মোমেন্টস, am I right? তো ওই গ্রেটার মোমেন্টসে তো আলটিমেটলি প্লেজারটাই তো আপনি করতেছেন। সো আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্যাট ইউ আর ডুইং সাম বেনিফিটস। এক্স্যাক্টলি, সো এই বেনিফিটটাই হচ্ছে সেল। এক্স্যাক্টলি। আমরা অনেক ধন্যবাদ আপনার সাথে এই যে মোমেন্টটা, আমার কাছে মনে হয় প্রত্যেকটা মোমেন্ট আসলে একরকম তো হয় না, কিন্তু এই মোমেন্টটা আমার এই যে সময়টা ধরে আপনার সাথে কথা বললাম, আমার অনেক ভালো লাগলো। আমার ধারণাতে আমার দর্শক, আমার অডিয়েন্স বা আমরা যাদেরকে দেখাতে চাচ্ছি, তারা এখানে কতটুকু উপকৃত হবে না কী হবে এটা জানি না, তবে যারা শুনবে তাদেরকে ভালো লাগবে, তাদের ভালো লাগবে এটুকু আমার বিশ্বাস। আপনাকে অনেক ধন্যবাদ আমার এই অনুষ্ঠান আসার জন্য, কষ্ট করে এসেছেন। যদি দর্শকদের কিছু বলতে চান। না, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শকদের উদ্দেশ্যে ইনফ্যাক্ট যে আমি খুবই সাধারণ মানুষ, আমি জানি না এতক্ষণ কী কথাবার্তা বললাম। স্পেশালি আমি ইউথদের উদ্দেশ্যে বলতে চাই, যারা ইউথ আছেন, যারা কর্পোরেটে কাজ করেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, প্লিজ ডু দ্য গুড জব, ডোন্ট লুজ দ্য পেশেন্স, কন্টিনিউয়াস কাজ করতে হবে এবং ট্রাই টু ইম্প্রোভাইজ। এবং আমি একটা কথা বলি যে পৃথিবীর গ্রেটেস্ট প্লেয়ার যারা আছে তারাও প্রতিদিন প্র্যাকটিস করে, সেটাকে ইদার ক্রিকেটার, ইদার ফুটবলার, ইভেন ফর এক্সাম্পল বিরাট কোহলি, মেসি, এভরিবডি ডাজ প্র্যাকটিস। তো আমাকে কাজের সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য আমাকে প্র্যাকটিস জারি রাখতে হবে। ইউ ক্যানট ফাইন্ড এনি সিঙ্গার ইন দ্য ওয়ার্ল্ড হু ডাজেন্ট প্র্যাকটিস। প্র্যাকটিস করে বিদায় লতা মঙ্গেশকর হয়, প্র্যাকটিস করে বিদায় রোনালালে হয়। সো উই হ্যাভ টু প্র্যাকটিস। সো আমার ভিতরে ইনবিল্ট ট্যালেন্ট থাকতে পারে, বাট আনলেস আই ডু দ্য প্র্যাকটিস আই ক্যানট ডু দ্য গ্রেট জব। সো এটা একটা বড় জিনিস। আর ইউথদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতেছে, প্লিজ লার্ন। এনি লার্নিং ক্যান চেঞ্জ ইউর লাইফ। হ্যাঁ, এবং লার্নিংয়ের জন্যে আমি ওই দিন একটা সেশনে বলছিলাম, আবারও বলি, একটা চা কম খান, একটা কফি কম খান, ট্রাই টু ডিপোজিট দ্যাট মানি অ্যান্ড ট্রাই টু লার্ন উইথ দ্যাট মানি। ওইটাকে আপনি ইউটিলাইজ করেন, দ্যাট ক্যান চেঞ্জ ইউর লাইফ। নাইস, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম আমাদের প্রিয় মানুষ কামরুল হাসান ভাইয়ের সাথে। তো এই কথার মাধ্যমে আমাদের কিছু প্রিয় অপ্রিয় প্রশ্নের মধ্যে আসলে
প্রতি পর্বই যা হয় যে প্রতি পর্বে আমরা একটা পাহাড়ের কিছু কিছু অংশ ওঠার চেষ্টা করি, এখানেও কিছু উঠেছি। আমি আপনাদেরকে অনুরোধ করব এই পর্বটা পুরোপুরি দেখার জন্য। টেনে দেখবেন না, টেনে দেখলে এটা বোঝা যাবে না। আপনাদেরকে ধন্যবাদ।